আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমিউনোলজি। আমি ডক্টর মারুফুর রহমান, জেনেসিসের সিনিয়র মেন্টর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে পরীক্ষায় দিতে যান না কেন, ইমিউনোলজি চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি কমপক্ষে 7 থেকে 8টির মতো কোশ্চেন কমন পাবেন। এই জন্য আমার সাজেশন থাকবে যে ইমিউনোলজি একেবারেই বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ভুল করা যাবে না। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ক্লাসের শুরুতেই, সেটা হলো এই ইমিউনোলজি এই টপিকসটা আপনারা পড়বেন কোথা থেকে। আপনি যদি আপনার সিনিয়র ভাইয়ের কাছে যান, অথবা বোনের কাছে যান, অথবা আপনার কলিগ অথবা জুনিয়র সিনিয়র যাদের অলরেডি বিভিন্ন কোর্সে চান্স পেয়েছে, তাদের কাছে গেলে এক একজন এক একটা কথা বলবে। কেউ বলবে ইমিউনোলজি লেন্স অবশ্যই পড়তে হবে, আপনার খালেক স্যারের প্যাথোলজিটার ইমিউনোলজি পোর্শনটাও দেখতে হবে, প্রফেসর আকরাম স্যারের ইমিউনোলজি বইটাও দেখতে হবে। এক একজন এক একটা কথা বলবে। তবে আমি বিনয়ের সাথে আমি আপনাদের বলবো, আপনারা যদি আজকে আমার এই ক্লাসটা খেয়াল করেন, আমাদের যে লেকচার শিট, এই লেকচার শিটটা যদি আপনারা খেয়াল করেন, আমার মনে হয় যে এর বাইরে তেমন কিছু নাই যেখান থেকে কোশ্চেন আসতে পারে। আপনি ডেভিডসন থেকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে আমরা এই লেকচার শিটে দিয়েছি। লেন্স থেকে যেখান থেকে কোশ্চেন আসে, লেন্সের ইম্পর্টেন্ট বক্স, চার্ট, ফিগার সেখানে দেওয়া আছে। আকরাম স্যারের বইয়ের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, সামারি করে দেওয়া আছে। এই জন্য আমি দয়া করে আমি বলবো যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, এক একজন এক একটা বই না পড়ে আপনারা আজকের ক্লাসটা খেয়াল করবেন এবং আজকের এই লেকচার শিটটা খেয়াল করবেন। আমি লেকচার শিট ওরিয়েন্টেড আমার ক্লাসটা হবে। এবং সাথে আমি বলে রাখি, প্রত্যেকটা টপিকস এর সাথে এমসিকিউ গুলো আমি আলোচনা করব। আমার সাজেশন থাকবে যে আমাদের জেনেসিসের যে লাস্ট আওয়ার, এই লাস্ট আওয়ারটা অবশ্যই আপনাদের সংরক্ষণে রাখতে হবে। কারণ রেসিডেন্সির যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু রেসিডেন্সির এই কোশ্চেনগুলো কিন্তু ডিপ্লোমার সাথে মানে আপনার রিপিট হয়। এই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, ডিপ্লোমার কোশ্চেনও সলভ করবেন এবং সাথে সাথে রেসিডেন্সির কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। তো যাই হোক, আমাদের ক্লাসের শুরুতেই আমি আপনাদের সাজেশন নিয়ে একটু কথা বলতে চাই যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস, এই টপিকসগুলো আমি বলবো ইনফিনিটি স্টার। এবং আপনারা লেকচার শিটের মধ্যে এইভাবে ইনফিনিটি স্টারগুলো লিখে ফেলবেন। ইনফিনিটি স্টারগুলো অবশ্যই লাল কালি দিয়ে মার্ক করতে হবে। এর কারণ হলো পরীক্ষার আগে, আপনি 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে আপনি যখন রিভিশন দিবেন, তখন কিন্তু আপনাকে সবকিছু রিভিশন দিলে আপনার রিভিশনটা পারফেক্ট হবে না। যে জায়গাগুলো পরীক্ষায় কোশ্চেন আসে সেই জায়গাগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। তো যাই হোক, ইনফিনিটি স্টার যখন আমি বলবো, আপনি লাল কালি দিয়ে আপনি লেকচার শিটে আপনি এভাবে ইনফিনিটি স্টারগুলো লাল কালি দিয়ে দাগাবেন। যখন 3টা স্টার বলবো, ট্রিপল স্টার, তখন আপনি নীল কালি দিয়ে দাগাবেন। যখন বলবো ডাবল স্টার অথবা সিঙ্গেল স্টার, তখন কালো কালি দিয়ে দাগাবেন। কেমন? তো যাই হোক, আপনারা প্রথমে সাজেশনটা একটু খেয়াল করেন। আপনাদের লেকচার শিটে পেজ নাম্বার 5, লেকচার শিটে পেজ নাম্বার 5-এ আসেন। প্রথম যে টপিকসটা আসে সেই টপিকসটা হচ্ছে ইমিউনিটির মধ্যে যে পয়েন্টগুলো, যে পোর্শনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো একটু খেয়াল করেন ভ্যাকসিন থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে, প্রায় আমি বলবো যে প্রতিবারই কোশ্চেন আসে। ভ্যাকসিন থেকে আপনি পড়বেন কি? ভ্যাকসিন থেকে আপনি এখানে পাশে লেখা রাখেন লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের এক্সাম্পলগুলো আপনাকে খুব ভালো করে দেখতে হবে। কেমন? এছাড়াও ইপিআই শিডিউলে কোন কোন ভ্যাকসিন ইউজ করা হয় সেটাও আপনাকে দেখতে হবে। আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তার মানে আমি বলতেছি, ভ্যাকসিন পড়ার সময় আপনি খেয়াল করবেন ভ্যাকসিনের এক্সাম্পল, স্পেশালি লাইভ ভ্যাকসিন পরীক্ষায় বেশি এসেছে। লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন এক্সাম্পলগুলো ভালো করে দেখবেন। আর যেটা আমি বললাম, ইপিআই শিডিউলে কোন কোন ভ্যাকসিন ইউজ করা হয় সেটা আপনি দেখবেন। ভ্যাকসিনের কন্ট্রাইন্ডিকেশনটা আপনাকে দেখতে হবে। সাথে সাথে পোস্ট স্প্লিনেক্টমি করার আগে, স্প্লিনেক্টমি করার আগে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়, অথবা পোস্ট স্প্লিনেক্টমি পেশেন্টের কোন কোন ভ্যাকসিন ম্যান্ডেটরি, এটা
ভ্যাকসিনটা কোনো কথা বাদ দিবেন না, যেহেতু ভ্যাকসিন থেকে পরীক্ষায় আসে। এক্সাম্পল দেখবেন, লাইভ ভ্যাকসিনের কন্টা ইন্ডিকেশনটা দেখবেন, ইপিআই শিডিউলের ভ্যাকসিনগুলো দেখবেন, এবং সাথে সাথে আপনার যেটা আমি বললাম যে পোস্ট স্প্লিনেক্টমিতে কোন কোন ভ্যাকসিন ইউজ করা হয় সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে ভ্যাকসিনটাই হচ্ছে ইনফিনিটি স্টার। আচ্ছা, এখন আসেন ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আপনারা জানেন যে ইমিউনিটিকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়, ইনেট, অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডটা আবার অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ আবার ন্যাচারাল আর্টিফিশিয়াল, এভাবে ভাগ করা হয়। তবে ইনেট এবং অ্যাকোয়ার্ড এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। আমি বলবো ডিফারেন্সটা হচ্ছে ইনফিনিটি স্টার। ডিফারেন্স ইনেট এবং অ্যাকোয়ার্ডের ডিফারেন্স ইনফিনিটি স্টার। এখানে 5-7টা পয়েন্ট আছে, আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। কারণ আপনি ইনেট এবং অ্যাকোয়ার্ডের ডিফারেন্সের মধ্যে যে পয়েন্টগুলো আছে, যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যে এক্সাম্পল গুলো আছে, যে কথাগুলো আছে, এই কথাগুলো প্রত্যেকটা স্টেম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, এখন দেখেন ফ্যাক্টরস ইনভলভ ইন ইনেট ইমিউনিটি, এটা 3টা স্টার দেন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, তবে আমি ডিফারেন্সটা বলবো ইনফিনিটি স্টার। ফ্যাক্টরস ইনভলভ ইন ইনেট ইমিউনিটি, এই ফ্যাক্টরস গুলোর মধ্যে অনেক ফ্যাক্টরস আছে, তবে আমি যেটা বলবো সেলুলার ফ্যাক্টর, সেল, ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে ইনেটের সেল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাকোয়ার্ডের সেলও পরীক্ষায় একবার দুইবার আসছে। তার মানে ফ্যাক্টরস ইনভলভ ইন ইনেট ইমিউনিটি, এই ফ্যাক্টরস এর মধ্যে সেলগুলো আপনাকে অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। আচ্ছা, এখন আসেন হিউমারাল অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই হিউমারাল এবং সেল মেডিয়েটেড ইমিউনিটির মধ্যে সেলের মধ্যে আপনি হিউমারালের সেলটা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু সেলুলার কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আপনি এটা লাল কালি দিয়ে মার্ক করে রাখেন, সেলস অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি। পরীক্ষায় এসেছে সেলুলার কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, ফলোইং সেল ইনভলভ ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি। খুব ভালো করে আপনাকে দেখতে হবে। ঠিক আবারও দেখেন একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স বিটুইন হিউমারাল অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। এই ডিফারেন্সটা আপনি 3টে স্টার দেন, তবে ইনেট এবং অ্যাকোয়ার্ডের ডিফারেন্সটা ইনফিনিটি স্টার। আচ্ছা, এখন আসেন অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে দেখতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি কিভাবে আমাদের শরীরে আপনার অ্যাচিভ করা যায় সেটাও পরীক্ষায় এসেছে, যে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ অ্যাচিভড বাই ফলোইং মেকানিজম, অথবা প্যাসিভ ইমিউনাইজেশন অকার্স বাই দ্য ফলোইং মেকানিজম। তার মানে এখানে আপনারা কয়েকটা জিনিস আপনারা দেখবেন, একটা হলো ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডিফারেন্স ভালো করে দেখতে হবে, এবং ইনেটের সেলগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হিউমারাল অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটির মধ্যে সেল মেডিয়েটেড ইমিউনিটির সেলগুলো ইনফিনিটি স্টার, এবং ডিফারেন্স বিটুইন হিউমারাল অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি 3টে স্টার দিবেন। অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্স ইনফিনিটি স্টার। আচ্ছা, এই যে টপিকসটা আমি বললাম ইমিউনিটি, এই ইমিউনিটি থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন। আপনি পাশে লিখে রাখেন, একটা কোশ্চেন আসবে। এই ইমিউনিটির বেসিক থেকে একটা কোশ্চেন আপনি কমন পাবেন, অবশ্যই ইনশাআল্লাহ একটা কোশ্চেন আপনি কমন পাবেন। এখন আপনারা একটু আসেন 2 নম্বর টপিকসটা, সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স, সেকেন্ড টপিকস। এই সেকেন্ড টপিকস এর মধ্যে দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইনফিনিটি স্টার। মানে আমি এটা প্রতিবারই বলি যে এটা ইনফিনিটি স্টার, কিন্তু তারপরেও অনেক ডক্টর এটা ঠিক মতো উত্তরটা দিতে পারে না। প্রতিবার কিন্তু এই কোশ্চেনটা রিপিট হচ্ছে, প্রতিবার। এই জন্য আপনারা এটা খেয়াল করবেন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা কারা প্রফেশনাল, কারা কারা নন প্রফেশনাল, এটা আমাদের আজকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। কারণ পরীক্ষায় আসে ফলোইং আর দ্য প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তার মানে দ্যাট মিন্স অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ক্ষেত্রে এক্সাম্পল গুলো এবং তার ফাংশন গুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। একটা কথা, একটা লাইন বাদ দেওয়া যাবে না। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে, তাদের ফাংশন কি, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু সেল আছে যে সেলগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। যেমন ন্যাচারাল কিলার সেল থেকে পরীক্ষায় এসেছে, ম্যাক্রোফেজ থেকে পরীক্ষায় এসেছে, বি এবং টি লিম্ফোসাইট থেকেও কিন্তু পরীক্ষায় আসছে। তার মানে সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স থেকে আপনাদের একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এক্সাম্পল এবং ফাংশন যেমন জানতে হবে, সাথে সাথে ইমিউন সিস্টেমে কয়েকটা ইম্পর্টেন্ট সেল আছে, যেমন বি এবং টি লিম্ফোসাইট ইনফিনিটি স্টার, এবং বি লিম্ফোসাইটের ফাংশন আপনাকে জানতে হবে। বি লিম্ফোসাইট কিভাবে অ্যাক্টিভেশন হয় সেটা জানতে হবে। টি লিম্ফোসাইটের সাবটাইপ CD4 এবং CD8, CD4 এবং CD8 থেকে কি কি সাইটোকাইন আসে সেটা জানতে হবে। CD4 এর যে সাবটাইপ হেল্পার 1 এবং হেল্পার 2,
এর ডিফারেন্সটাও জানতে হবে। তার মানে আমি যেটা বলতেছি যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট রিলেটেড যত কথা আছে একটা কথাও বাদ দিয়েন না প্লিজ, কারণ বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট থেকে প্রায় প্রতিবারই পরীক্ষায় কোশ্চেন আসতেছে, স্পেশালি বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের মধ্যে CD4 এবং CD8 এর ফাংশন। ন্যাচারাল কিলার সেল থেকে কয়েকবার পরীক্ষা আসছে, ন্যাচারাল কিলার সেলের ক্যারেক্টারিস্টিক্স, ন্যাচারাল কিলার সেলের ফাংশন, ম্যাক্রোফেজের ফাংশন, ম্যাক্রোফেজ থেকে কি কি সাইটোকাইন আসে, এগুলো অবশ্যই আপনাকে নোট করে ফেলতে হবে এবং লেকচার শিটে নোট করা অবস্থায় আছে, আপনারা মার্ক করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে এই যে সেকেন্ড যে টপিক সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স, এর পাশে লিখে রাখেন একটা কোশ্চেন আসবে। তাহলে ইমিউনোলজির আমি দুইটা কোশ্চেনের কথা আমি বললাম, একটা হচ্ছে ইমিউনিটি, যেখান থেকে একটা কোশ্চেন আসবে ইনেট, অ্যাকুয়ার্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, হিউমারাল, সেল মেডিয়েটেড। 2 নম্বর কোশ্চেনের টপিকসটা আমি বললাম, 2 নম্বর কোশ্চেন যে জায়গাটা থেকে আসবে সেটা হলো সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স। এখান থেকে প্রথমে আপনি পড়বেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এরপরে পড়বেন হচ্ছে বি লিম্ফোসাইট, এরপরে পড়বেন টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের মধ্যে CD4 CD8, সবার শেষে পড়বেন হচ্ছে ম্যাক্রোফেজ। এই 4-5টা সেল যদি আপনি পড়েন ইনশাআল্লাহ একটা কোশ্চেন আপনারা কমন পাবেন। আচ্ছা, এখন আসেন থার্ড যে টপিকস, থার্ড টপিক হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। থার্ড টপিক হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেন থেকে যে কোশ্চেনটা পরীক্ষায় আসে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যান্টিজেন, ইনফিনিটি স্টার। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যান্টিজেন, ইনফিনিটি স্টার। এর সাথে আপনি আরেকটা টপিকস লিখে রাখেন ওই সাজেশনের মধ্যে, সেটা লেখেন হচ্ছে সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেনের এক্সাম্পল পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। সুপার অ্যান্টিজেনের ফাংশন, সুপার অ্যান্টিজেনের এক্সাম্পল, কোন কোন ব্যাকটেরিয়া সুপার অ্যান্টিজেন তৈরি করে, এই কথাগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা আমি টপিকস বললাম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি থেকে অবশ্যই আপনি একটা অথবা দুইটা কোশ্চেন অবশ্যই কমন পাবেন, কোনো সন্দেহ নাই। আমি এটা প্রায় প্রতিটা ক্লাসে আমি চ্যালেঞ্জ করে বলি যে যদি একটা কোশ্চেনও আসে সেটা আসবে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন থেকে। ইনশাআল্লাহ প্রতিবারই পরীক্ষায় আসে, কিন্তু কি হয় পরীক্ষা ভুল হয়ে যায়। এই জন্য যাতে ভুল না হয়, আমি এই জন্য বারবার আপনার কনফিডেন্স ডেভেলপ করার জন্য আমি বারবার বলতেছি, কিছু কিছু ইমিউনোলজির টপিকস আছে যে টপিকস গুলো থেকে প্রতিবারই কোশ্চেন আসে কিন্তু ভুল হয়ে যায়। এই জন্য আমি বলবো ইমিউনোগ্লোবুলিন থেকে একটা কোশ্চেন আসবে এবং পাশে লিখে রাখেন ছোট করে ভুল হবে, কথাটা লিখে রাখেন, কারণ লিখে রাখলেই আপনি সতর্ক হবেন যাতে ভুল না হয়। ঠিক আছে, তাহলে আসেন ইমিউনোগ্লোবুলিন কোন টপিকস গুলো আপনারা খুব ভালো করে দেখবেন। ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার 3টে স্টার দেন, কারণ ইমিউনোগ্লোবুলিনের স্ট্রাকচার থেকে কিন্তু পরীক্ষা আসছে। এফসি পোরশন এবং এপিবি পোরশন, এফসি পোরশন এবং এপিবি পোরশন আপনার ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে যে এফসি পোরশনের ফাংশন কি, এপিবি পোরশনের ফাংশন কি। আচ্ছা, এখন আসেন বায়োলজিক্যাল প্রপার্টিজ অর ফাংশন। বেসিক্যালি ইমিউনোগ্লোবুলিনের বায়োলজিক্যাল প্রপার্টিজ অথবা ফাংশন থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এবং আপনারা সবাই জানেন ইমিউনোগ্লোবুলিন কিন্তু 5টা। ইমিউনোগ্লোবুলিন জি, এম, এ, ডি, ই। ঠিক আছে, এই 5টা ইমিউনোগ্লোবুলিনের মধ্যে আপনারা যদি বলেন আমি একটা ইমিউনোগ্লোবুলিন পড়ে যাব পরীক্ষার দিন সকালবেলা, আমি কোনটা ডিভিশন দিয়ে যাব, আমি বলবো আপনারা অবশ্যই ইমিউনোগ্লোবুলিন জিটা দেখে যাবেন। যদি আপনি বলেন আমি আর একটা ইমিউনোগ্লোবুলিন দেখতে চাই জির সাথে, তাহলে আমি কোনটা দেখবো, তাহলে আমি বলবো ইমিউনোগ্লোবুলিন এম। বিশ্বাস করেন এ যাবত যত কোশ্চেন আসছে, যত পরীক্ষা, এফসিপিএস পার্ট 1 বলেন, আপনি রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, যেখানেই যান না কেন এই এম এবং জি অল্টারনেটিভ ভাবে আসে, কখনো এম আসে কখনো জি আসে। তাহলে আমি দেখেন আমি আপনাদের সাজেশনে আপনি একটু লিখে নেন আইজিজি ইনফিনিটি স্টার, আইজিএম ইনফিনিটি স্টার, আইজিএ 3টে স্টার, আইজিই 3টে স্টার, আইজিডি 1টা স্টার। আইজিডি থেকে পরীক্ষায় এখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন আসেনি, স্টেম আসছে। তার মানে আমার সাজেশন হলো ইমিউনোগ্লোবুলিন জি, এম, এ, ডি, ই, এই 5টা ইমিউনোগ্লোবুলিন আপনাকে বুঝতে করে ফেলতে হবে, তার ক্যারেক্টারিস্টিক্স, তার ফাংশন সবকিছু আপনাকে দেখতে হবে। তাহলে ইমিউনোগ্লোবুলিনটা দেখবেন। আর মনোক্লোনাল অ্যান্টিবডি এর এক্সাম্পলটা দেখলে হবে, কোন কোন মনোক্লোনাল অ্যান্টিবডি কোন কোন ডিজিজে ইউজ হয় সেটা আপনাকে দেখতে হবে। তার মানে আমি থার্ড টপিকসটা আমি যে কথাটা আমি বললাম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন, এখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। তাহলে বলেন তো কটা কোশ্চেন হলো? 3টা। বেসিক ইমিউনিটি থেকে একটা, সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স থেকে একটা কোশ্চেন, ইমিউনোগ্লোবুলিন থেকে একটা কোশ্চেন। 3টা টপিকস থেকে ইনশাআল্লাহ 3টা কোশ্চেন কমন পড়বে। আচ্ছা, এখন আসেন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট থেকে আপনি একটা কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা টপিকস
টপিকসে ইমিউনোগ্লোবুলিনের প্রত্যেকটা টপিকসে কিন্তু কোশ্চেন টাচ হয়। তাহলে কমপ্লিমেন্ট থেকে আপনি কোশ্চেন কমন পাবেন। কমপ্লিমেন্টের মধ্যে পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, আপনারা জানেন কমপ্লিমেন্ট পাথওয়ে হচ্ছে তিনটা, ক্লাসিক্যাল, অল্টারনেট এবং লেকটিন। লেকটিনটা অত বেশি ইম্পর্টেন্ট না, তবে ক্লাসিক্যাল এবং অল্টারনেট পাথওয়ের অ্যাক্টিভেটর কিভাবে অ্যাক্টিভেশন হয় পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এই কমপ্লিমেন্ট পাথওয়ের মাধ্যমে ফাইনাল যে প্রোডাক্ট মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, তার ফাংশনটা কি এটা ভালো করে পড়তে হবে। এবং বাই প্রোডাক্ট হিসেবে কি কি জিনিস তৈরি হয়, যেমন অ্যানাফাইলোটক্সিন তৈরি হয়, অ্যানাফাইলোটক্সিন কিন্তু পরীক্ষায় এসেছে। কেমোট্যাকটিক ফ্যাক্টর তৈরি হয় C3A C5A। কেমন এই কেমোট্যাকটিক ফ্যাক্টর পরীক্ষা আসছে, আমি কোশ্চেনগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। কেমন, তো যাই হোক এখানে দেখেন বায়োলজিক্যাল ফাংশন, বায়োলজিক্যাল ফাংশন কোন কোন কমপ্লিমেন্ট কি কি কাজ করে, কোনটা কেমোট্যাক্সিস করে, কোনটা অপসোনাইজেশন করে, কোনটা আপনার ভাইরাস নিউট্রালাইজেশন করে, কোনটা ইমিউন অ্যাডারেন্স করে, কোনটা ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন করে, কোনটা অল্টারনেট পাথওয়েকে মানে অ্যাক্টিভেটরগুলোর সাথে আপনারা বায়োলজিক্যাল ফাংশন এবং অ্যাক্টিভেটর এই দুইটা জিনিস পড়লেই এখান থেকে আপনি কোশ্চেন কমন পেয়ে যাবেন। আচ্ছা, এই যে আমি যে কথা বললাম ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আর বাই প্রোডাক্টের মধ্যে আপনারা একটু দাগায় নেন লেকচার শিটে, অ্যানাফাইলোটক্সিন ইনফিনিটি স্টার এর পরীক্ষায় এসেছে, কেমোট্যাক্সিস ইনফিনিটি স্টার, অপসোনাইজেশন এক্সাম্পল অফ অপসন ইন ইনফিনিটি স্টার। ভালো করে খেয়াল করুন, ঠিক আছে? এলোমেলো ভাবে পড়ে লাভ নেই। আপনি যদি কমপ্লিমেন্ট পাথওয়ের সেই পাথওয়েটা যদি মুখস্থ করেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঠিক আছে, যে সাজেশন গুলো দিচ্ছি সেই সাজেশন গুলো অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। তার মানে আমি আবারও বলি, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যে পাথওয়ে ক্লাসিক্যাল এবং অল্টারনেট পাথওয়ের অ্যাক্টিভেটরটা দেখবেন, বায়োলজিক্যাল ফাংশন গুলো দেখবেন। বায়োলজিক্যাল ফাংশন যেমন অ্যানাফাইলোটক্সিন এর এক্সাম্পলটা এবং অ্যানাফাইলোটক্সিন কিভাবে কাজ করে, কেমোট্যাক্সিস কারা করে এক্সাম্পলটা ভালোভাবে দেখবেন। আপনি অপসোনাইজেশন বা অপসোনিনের এক্সাম্পলগুলো ভালোভাবে দেখবেন। কমপ্লিমেন্ট অ্যাসোসিয়েটেড ডিজিজ এটা আপনি 2টা স্টার দেন। এখানে একটা টপিকস আপনাদের মানে সাজেশনে নাই, যে জিনিসটা আমি আপনাদের লেকচার শিটে 5 নাম্বার পেজের নিচে আমি লিখতে বলবো, সেটা হলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সির কজ। আপনি ডেভিডসনের একটা বক্স আছে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস উইথ লো সিরাম কমপ্লিমেন্ট, যেটা আমি আজকে আপনাদের নোট করে দিব। হাইপো কমপ্লিমেন্টিমিয়া এর কজটা কিন্তু পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, যেটা পরীক্ষায় কয়েকবার আসছে। তো যাই হোক এই 5টা টপিকস থেকে আপনি 5টা কোশ্চেন পাবেন। এই 5টা টপিকস আমি প্রথমে আলোচনা করতে চাই। প্রথমে আমি প্রথম যে টপিকস ইমিউনিটি, এই ইমিউনিটি নিয়ে আমি প্রথম আলোচনা করতে চাই। ইমিউনিটি আর কিছুই না, ইমিউনিটি হচ্ছে আমাদের বডির একটা ডিফেন্স মেকানিজম। যার ইমিউনিটি যত ভালো, ঠিক আছে, সে তত বেশি ডিফেন্সিভ, তার রোগ শোক তত কম হবে। কেমন, আজকের এই কোভিড-19 সিচুয়েশনে, কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা দেখবেন মর্টালিটি রেট কার বেশি, কোন গ্রুপ অফ পিপল। আপনারা বাংলাদেশের কথাই চিন্তা করেন যে বাংলাদেশের যে মৃত্যুর হারের মধ্যে কোন বয়সের মৃত্যুর হারটা সবচেয়ে বেশি। আপনারা দেখবেন 50 ঊর্ধ্ব লোকরা কিন্তু বেশি মারা যাচ্ছে। তার এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে যে যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল, যাদের আদার কোমরবিডিটি আছে, কোমরবিডিটি থাকলেও কিন্তু ইমিউন সাপ্রেশন হয়, ইমিউন ডেফিসিয়েন্সি হতে পারে। কেমন, তো যাদের ইমিউন সাপ্রেশন অথবা ইমিউন ডেফিসিয়েন্সি স্টেটে যারা আছে, যাদের আগের থেকে ডিজিজ কন্ডিশন আছে, কোভিড-19 তাদের মর্টালিটি রেট কিন্তু বেশি। তো যাই হোক এই ইমিউন সিস্টেম, এই ইমিউনিটির বেনিফিশিয়াল এফেক্ট আছে, হার্মফুল এফেক্ট আছে। আপনার লেকচার শিটের পেজ নাম্বার 1-এ আসেন। পেজ নাম্বার 1, বেনিফিশিয়াল এফেক্ট অনেক। এই বেনিফিশিয়াল এফেক্ট পরীক্ষায় আসবে না। হার্মফুল এফেক্টটা একটু খেয়াল করবেন। হার্মফুল এফেক্টটা একটা স্টার দেন। প্রত্যেকটা জিনিসেরই যদি ভালো দিক থাকে, 1-2টা কিন্তু মন্দ দিকও থাকে। ঠিক একইভাবে ইমিউন সিস্টেম আমাদের বডির সৃষ্টিকর্তার একটা অবদান, সৃষ্টিকর্তার একটা দান, সৃষ্টিকর্তার একটা মেহরবানি করে আমাদেরকে এই একটা ডিফেন্স মেকানিজম জন্ম থেকেই আমাদেরকে দিয়ে রাখছেন। সেই জন্ম থেকে যে ইমিউন সিস্টেমটা দিয়ে রেখেছেন সেটাকে আমরা বলবো ইনেট ইমিউনিটি। তো যাই হোক এই ইমিউন সিস্টেমের অনেক ভালো দিক আছে। তার খারাপ দিকটা হলো দেখেন হাইপার সেন্সিটিভিটি এবং অটো ইমিউন ডিজিজ। তাহলে ইমিউন সিস্টেমের মন্দ দিক হচ্ছে দুইটা এক্সাম্পল আপনি খেয়াল রাখবেন। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, আর একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এখন আসেন ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা আপনার 3টে স্টার দিবেন। আমাদের ইমিউন সিস্টেমটাকে, ইমিউনিটিটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটু দেখেন, একটা হচ্ছে ইনেক্ট, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড।
যে কথাটা আমি প্রথমে বলতেছিলাম যে সৃষ্টিকর্তা আমাদের জন্ম থেকেই যে ইমিউন সিস্টেমটা দিয়ে রেখেছেন সেটা হচ্ছে ইনেট, এটা জন্মগতভাবে। আর জন্মের পরে অ্যান্টিজেনের এক্সপোজারের কারণে যে ইমিউন সিস্টেমটা ডেভেলপ হবে সেটা হচ্ছে কি অ্যাকোয়ার্ড। তাহলে একটু জিনিস খেয়াল রাখেন যে ইনেট এবং অ্যাকোয়ার্ডের মধ্যে একটা বেসিক পার্থক্য হলো ফ্রম বার্থ আমরা ইমিউনিটি পাই সেটা হচ্ছে ইনেট। আফটার বার্থ, আফটার এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন যে ইমিউনিটিটা পাবো সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডটা আবার দুই ধরনের, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন, যে কথা আমি বললাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি, আমরা ইমিউনিটি বিভিন্নভাবে অর্জন করতে পারি। একটা হলো অ্যাক্টিভ এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন, যেমন ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন। ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ওই ভাইরাস ব্যাকটেরিয়া এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে। যেমন কারো যদি মিজেলস হয়, মিজেলসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। এই যে যাদের কোভিড-19 হচ্ছে তাদের এগেনস্টে কিন্তু এই কোভিড-19 এর এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে। তাহলে এগুলো কি? এগুলো এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভ, ন্যাচারাল। তার মানে ভাইরাল, ব্যাকটেরিয়াল বা যে কোনো কারণে, ন্যাচারাল কোনো কারণে যদি আমাদের ইনফেকশন হয়, ইনফেকশনের কারণে আমাদের বডিতে যদি অ্যান্টিবডি ডেভেলপ হয় তাকে আমরা বলবো ন্যাচারাল। তাহলে অ্যাক্টিভ, ন্যাচারাল। একটা আছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ আর্টিফিশিয়াল কিছু অ্যান্টিজেন আছে, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি ইজ রিলেটেড উইথ এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ন্যাচারাল প্রসেসে হতে পারে। আর আরেকটা অ্যান্টিজেন হতে পারে আর্টিফিশিয়াল ভাবে, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটা কি করা হয়? হেপাটাইটিস বির সারফেস অ্যান্টিজেন যেটা আছে সেটাকে অ্যাটিনুয়েশন করা হয়। অ্যাটিনুয়েটেড করে সেই অ্যান্টিজেনটা আমাদের ভিতরে ঢুকে অ্যান্টিবডি ডেভেলপ করা হয়। এটা অ্যাটিনুয়েশন করা হয়, আর্টিফিশিয়াল। সেটাও কিন্তু অ্যান্টিজেন। কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিভ ইমিউনিটির সাথে অ্যান্টিজেনের এক্সপোজার, এটা হতে পারে ন্যাচারাল, হতে পারে আর্টিফিশিয়াল। এখন আসেন প্যাসিভ ইমিউনিটি। এই প্যাসিভ ইমিউনিটির সাথে কিন্তু অ্যান্টিজেনের কোনো সম্পর্ক নাই। প্যাসিভ ইমিউনিটির সাথে অ্যান্টিজেনের কোনো সম্পর্ক নাই। প্যাসিভ ইমিউনিটি আমরা অর্জন করি অ্যান্টিবডির মাধ্যমে। অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটা হতে পারে ন্যাচারাল, হতে পারে আর্টিফিশিয়াল। যেমন ন্যাচারাল অ্যান্টিবডি, যেমন ফিটাস মায়ের কাছ থেকে প্লাসেন্টা দিয়ে আইজিজি পায়। আপনারা জানেন যে ইমিউনোগ্লোবুলিন জি ইজ দ্য অনলি ইমিউনোগ্লোবুলিন দ্যাট ক্রসেস দ্য প্লাসেন্টা। তাহলে মায়ের থেকে ফিটাসে প্লাসেন্টার মাধ্যমে যে ইমিউনোগ্লোবুলিনটা আসলো আইজিজি, দিস ইজ দ্য এক্সাম্পল অফ ন্যাচারাল। আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিসেরা এবং অ্যান্টিটক্সিন বাইরে থেকে আমরা দিই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করেন, যদি আমাদের শরীরে অ্যান্টিজেন ঢুকলো আমাদের শরীরে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো এবং সাথে মেমোরি সেল তৈরি হলো। তাহলে অ্যান্টিজেনের এক্সপোজার এবং ওই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি এবং কি ধরনের অ্যান্টিজেন আগে ঢুকেছিল সেটা চেনার জন্য মেমোরি সেল। দিস ইজ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে দেখেন, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অ্যান্টিজেন স্পেসিফিক। যে অ্যান্টিজেন ঢুকবে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং সাথে মেমোরি সেল তৈরি হবে। তাহলে এখন একটু খেয়াল করেন তো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? তাহলে আপনারা সবাই উত্তর দিবেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যান্টিজেন এক্সপোজার এবং ওই অ্যান্টিজেন এগেইনস্টে অ্যান্টিবডি। তাহলে দিস ইজ হাইলি স্পেসিফিক। এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কিন্তু মেমোরি সেল তৈরি হবে। তাহলে ইনেট ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক। এখানে কোনো মেমোরি সেল পাবেন না। এখানে এই ক্লাসিফিকেশনের মধ্যে আমি যে কথাটা আপনি বলবো, ইনেট এবং অ্যাকোয়ার্ডের ডিফারেন্সটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যাক্টিভ ইমিউনিটি আমরা অর্জন করি ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল কি ভাবে আমি অলরেডি বলছি, ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল ইনফেকশন। আর আর্টিফিশিয়াল ইমিউনিটি হচ্ছে ভ্যাকসিন। পরীক্ষা যদি আসে অ্যাক্টিভ ইমিউনিটি আমরা কিভাবে অর্জন করি, অ্যাক্টিভ ইমিউনিটি ইজ অ্যাচিভড বাই ফলোইং মেকানিজম, তাহলে উত্তর হবে ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল ইনফেকশন এন্ড ভ্যাকসিন। আমি লেকচার শিটে লাগাই দিচ্ছি একটু পরে। প্যাসিভ ইমিউনিটি একইভাবে আমরা দুইভাবে পাই, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারাল হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি আইজিএম এবং আইজিএ, আর আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিসেরা এবং অ্যান্টিটক্সিন। তাহলে এখন আপনারা লেকচার শিটের 1 নম্বর পেজে আপনি এই বক্সটা একটু খেয়াল করেন। দেখেন, ইনেক্ট, নন স্পেসিফিক ইমিউনিটি। এই নন স্পেসিফিক আমরা বলতেছি কারণ এখানে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না। এটা একটা ব্রড স্পেকট্রাম ইমিউনিটি। বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ হাইলি স্পেসিফিক এবং সেখানে অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং মেমোরি সেল তৈরি হবে। কথাগুলো কিন্তু খেয়াল রাখেন, একদম বেসিক কথা। আপনি যদি বুঝে পড়েন আপনার ভুল হবে না।
প্রথমে আমরা ইনেটের কয়েকটা কথা আমরা বলতে চাই। জেনেটিক এবং কনস্টিটিউশনাল কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু আছে মেকানিক্যাল ফ্যাক্টর। যেমন দেখেন ক্যারাটিন লেয়ার অফ দ্য স্কিন, আমাদের স্কিনের লেয়ার, ক্যারাটিন লেয়ার থাকার কারণে এখানে কোনো মাইক্রোবস, কোনো অ্যান্টিজেন সহজে ঢুকতে পারে না। তাহলে দেখেন ক্যারাটিন লেয়ার অফ দ্য স্কিন, ইনট্যাক্ট মিউকাস মেমব্রেন, আমাদের মিউকাস মেমব্রেনটা ইনট্যাক্ট, এটা সৃষ্টিকর্তাই আমাদের এটা বডির ডিফেন্স মেকানিজম দিয়ে রাখছে। যেমন দেখেন যে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান, স্কিন দিয়ে আমাদের পুরো বডিটা ঢাকা, ভাইরাস ব্যাকটেরিয়া সহজে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে না। ইনট্যাক্ট মিউকোজাও ঠিক আছে, মিউকোসিলারি মেমব্রেন রিফ্লেক্স, অ্যান্টিজেন যদি নাক দিয়ে বা কোনো কোনো কিছু মাইক্রোব যদি আমাদের নাক দিয়ে ঢুকতে চায়, কাফিং রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স, এটাও একটা পার্ট অফ দ্য ইনার ইমিউনিটি। তাহলে এগুলো হচ্ছে মেকানিক্যাল। তাহলে মেকানিক্যাল কজগুলো, মেকানিক্যালের কারণগুলো একটু দাগায় নেন, 3টে স্টার দেন। কিছু আছে হিউমারাল। হিউমারালের মধ্যে আমাদের বডিতে কিছু নরমাল ব্যাকটেরিয়া ফ্লোরা আছে। এই ব্যাকটেরিয়াল ফ্লোরা কিন্তু আমাদের বডির একটা ইমিউন সিস্টেম। অ্যাসিড ইন দ্য গ্যাস্ট্রিক জুস, আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে আমরা কিন্তু মানে আমাদের কিন্তু একটা স্বভাব আছে যে এই মুখ দিয়ে আমরা দুইটা কাজ খুব ভালো করে করি। একটা হলো আমরা যা পাই, ডেলিশিয়াস ফুড যা পাই তাই খাই, এবং খাই কি পেট ভরে খাই। আপনি যদি নিউ মার্কেটে যান, আপনি যদি গাউসিয়ায় যান, দেখবেন যে ওখানে মানে চটপটি ফুচকার দোকানে বসার জায়গা নাই, কিন্তু এই যে চটপটি ফুচকা খাচ্ছেন, ওই যে টকটা খাচ্ছেন, সসটা নিচ্ছেন, ওখানে ওখানে যে কত সালমোনেলা শিগালা আছে আপনি মানে আপনি দেখতেই পাবেন না, বুঝতেই পারবেন না। কিন্তু আমরা এই যে খাচ্ছি, আমরা এই যে রাস্তায় মানে রাস্তায় যে যে দোকানগুলো আছে সেখানে আমরা খাচ্ছি, কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। হচ্ছে না কেন? কারণ সৃষ্টিকর্তা আমাদের পেটের মধ্যে অ্যাসিড দিয়ে রাখছে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার পিএইচ হচ্ছে 1 থেকে 3.5, অত্যন্ত হাইলি অ্যাসিডিক। এই অ্যাসিডিক মিডিয়াতে ভাইরাস ব্যাকটেরিয়ার বাপেরও ক্ষমতা নাই সেখানে বেঁচে থাকা। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা ইমিউন সিস্টেম জন্ম থেকে আমাদেরকে দিয়ে রাখছেন, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রাখছেন। মুখ দিয়ে যদি আমরা খাবার খাই, সে খাবারে যদি ভাইরাস ব্যাকটেরিয়া থাকেও, স্টোমাকে যে ব্যাকটেরিসাইডাল অ্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কেমন, এটাও কিন্তু পরীক্ষায় আসছে যে কোন কোন ফ্লুইড ইনার ইমিউনিটির সাথে রিলেটেড। তাহলে এখানে আপনারা একটা পেয়ে গেলেন, একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন দ্য গ্যাস্ট্রিক জুস। আপনি যদি স্যালাইভার কথা চিন্তা করেন, স্যালাইভা, আমরা যদি বলি যে স্যালাইভা কি ইনার ইমিউনিটির এখানে কোনো জিনিস আছে? হ্যাঁ, অবশ্যই আছে, সেখানে ইমিউনোগ্লোবুলিন আছে। আমরা যদি বলি টিয়ারও কিন্তু ইনার ইমিউনিটির সাথে রিলেটেড, কারণ এই টিয়ারেও কিন্তু লাইসোজাইম আছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন হিউমারাল ফ্যাক্টর আমরা বললাম, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন। তাহলে আমাদের রক্তের মধ্যে কমপ্লিমেন্ট আছে, ইন্টারফেরন আছে, সাইটোকাইন আছে। তাহলে যদি পরীক্ষা আসে ইনার ইমিউনিটির সাথে কোন কোন ফ্যাক্টরগুলো রিলেটেড, যদি কমপ্লিমেন্ট পান, এটা সৃষ্টিকর্তা দিয়ে রাখছেন। বাইরের থেকে কিন্তু কমপ্লিমেন্ট দেওয়া হয় না, ব্লাডের মধ্যে কমপ্লিমেন্ট আছে, সাইটোকাইন আছে, ইন্টারফেরন আছে। আপনারা সবাই জানেন ইন্টারফেরন হচ্ছে অ্যান্টিভাইরাল এফেক্ট আছে। তাহলে এই যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের রক্তের মধ্যে কিছু জিনিস দিয়ে রাখছেন, কিছু সেল দিয়ে রাখছেন, যেমন দেখেন ম্যাক্রোফেজ, ইউসনোফিল, ন্যাচারাল কিলার সেল, এগুলো এক একটা রোল। একটা মাইক্রোবস অথবা একটা প্যাথোজেন আমার শরীরের ভিতরে ঢোকার সাথে সাথেই ফ্যাগোসাইটোসিস হয়ে যাচ্ছে। এই যে ফাইটিং ফোর্স, এই ফাইটিং ফোর্স তো ইনার ইমিউনিটির পার্ট। তাহলে এই কথাগুলো আমরা একটু পরে আবারও একটা বক্স দেখাবো, তবে এই বক্সের এই পয়েন্টগুলো যেহেতু কি পয়েন্ট, আপনি এই কি পয়েন্টটা 3টে স্টার দিবেন। একটা হচ্ছে জেনেটিক অথবা কনস্টিটিউশনাল ফ্যাক্টর, কিছু জেনেটিক কজে এই কারণে কিন্তু ইনফেকশন হয় না। তার মানে যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি থাকবে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি যাদের থাকে, তাদের ফেলসিফ্রাম ম্যালেরিয়া হয় না, মশা কামড়াইলেও ম্যালেরিয়া হবে না। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ কি জেনেটিক কজ। মেকানিক্যাল কজ গুলো পড়বেন, হিউমারাল কজ, সেলুলার কজ। এখন আসেন অ্যাডাপটিক অর স্পেসিফিক ইমিউনিটি। এই অ্যাডাপটিক ইমিউনিটির আরেক নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একই কথা, অ্যাকোয়ার্ড এবং অ্যাডাপটিক ইমিউনিটি। এটা আমরা জাস্ট আগে আমরা দেখাইছিলাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুই ধরনের, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ আবার দুই ধরনের, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। প্যাসিভ আবার দুই ধরনের, ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। কেমন? তাহলে এখন একটু খেয়াল করেন তো, এই অ্যাডাপটিক ইমিউনিটি অ্যাক্টিভ, আমরা বলছি অ্যাক্টিভ হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কেন অ্যাক্টিভ, এখানে এই পয়েন্টটা একটু দাগান, হোয়ার অ্যান্টিজেন আর এক্সপোজ টু দ্য বডি। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাক্টিভ কেন? এখানে অ্যান্টিজেনের এক্সপোজার। আর প্যাসিভ
প্যাসিভ কেন? where antigen are not exposed to the body। তাহলে এই কথাটা তাকায় রাখেন। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাক্টিভ বিকজ এখানে অ্যান্টিজেনের এক্সপোজার, আর প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিজেনের কোনো রোল নাই, তাহলে অ্যান্টিজেন এক্সপোজার হবে না। তাহলে প্যাসিভ ইমিউনিটি আমরা অর্জন করব কিভাবে? অ্যান্টিবডির মাধ্যমে। সেই অ্যান্টিবডি হতে পারে ন্যাচারাল, এই যে দেখেন প্যাসিভ, প্যাসিভ ন্যাচারাল, প্যাসিভ আর্টিফিশিয়াল। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে, আপনারা এটা তিনটে স্টার দেন। অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে আমরা অ্যাচিভ করি? ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। ন্যাচারালটা দাগান ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, আর আর্টিফিশিয়ালটা দাগান ভ্যাকসিন। ভ্যাকসিন বিভিন্ন ভ্যাকসিন, ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন, এটা হতে পারে ভাইরাল, ব্যাকটেরিয়াল, তাই না, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আর প্যাসিভের মধ্যে দেখেন ন্যাচারাল, আর্টিফিশিয়াল। আমরা অলরেডি বলছি প্যাসিভ ট্রান্সফার অফ ম্যাটারনাল অ্যান্টিবডি টু ফিটাস থ্রু প্লাসেন্টা। বলেন তো এক্সাম্পলটা কি? সবাই বলবেন আইজিজি। মায়ের থেকে ফিটাসে যে প্লাসেন্টার মাধ্যমে যে ইমিউনোগ্লোবুলিনটা আসবে সেটা হচ্ছে আইজিজি। আর ট্রান্সফার অফ অ্যান্টিবডি ফ্রম মাদার টু ইনফ্যান্ট বাই ব্রেস্ট মিল্ক, এক্সাম্পল হচ্ছে আইজিএ। দুইটা কথা একটু খেয়াল রাখেন, আমরা ইমিউনোগ্লোবুলিন যখন আলোচনা করব আবারও এটা রিপিট হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, দুইটা ইমিউনোগ্লোবুলিন, একটা হচ্ছে এম, একটা হচ্ছে জি, সরি একটা হচ্ছে জি, একটা হচ্ছে এ। Immunoglobulin G is the only immunoglobulin that processes the placenta. This is the example of acquired immunity. Acquired immunity, এটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল। আর একটা ব্রেস্ট মিল্কে কোন ইমিউনিটি পাওয়া যায়? মনে রাখবেন ব্রেস্ট মিল্কে পাওয়া যায় হচ্ছে কি? ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে আপনারা খেয়াল করবেন যে কোন ইমিউনোগ্লোবুলিনটা যদি বলা হয় যে আপনার এই এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে আসলো হচ্ছে ব্রেস্ট মিল্ক। এখন যদি আসে এই ইমিউনোগ্লোবুলিন এ, এটা কি ইউনিটের সাথে কি আসতে পারে? একটু আপনি নোট করে রাখেন, এই এই বক্সটার নিচে, এই বক্সটার নিচে আপনি একটা কথা আপনি লিখে রাখেন যে মিউকোজাল সিক্রেশনে ইমিউনোগ্লোবুলিন এ থাকে। মিউকোজাল সিক্রেশনে ইমিউনোগ্লোবুলিন এ থাকে, যেমন ইন্টেস্টাইনাল মিউকোজা, ব্রঙ্কিয়াল মিউকোজা। এই মিউকোজাতে মিউকোজাল সিক্রেশনে যে ইমিউনোগ্লোবুলিন এটা থাকে, সেই ইমিউনোগ্লোবুলিন এটা এক্সাম্পল অফ ইনেট ইমিউনিটি। কথাটা খেয়াল রাখেন। তাহলে আমরা দেখলাম যে ইমিউনোগ্লোবুলিন এ দুইটা ইমিউনিটিতে অংশগ্রহণ করে, ইনেটেও অংশগ্রহণ করে, আবার অ্যাকোয়ার্ডে অংশগ্রহণ করে। অ্যাকোয়ার্ডে ব্রেস্ট মিল্কে যে ইমিউনোগ্লোবুলিনটা যাচ্ছে সেটা কিন্তু অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড সেটা প্যাসিভ ন্যাচারাল। তাহলে ইমিউনোগ্লোবুলিন এটা ইনেটের সাথে কি যায় কিনা, ইনেটের এক্সাম্পল হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। যে কথাটা আমি বলতেছি এখানে আপনি নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লাল কালি দিয়ে আপনি একটু লেখেন এই বক্সের নিচে, সেটা হলো মিউকোজাল সিক্রেশন, ইমিউনোগ্লোবুলিন অফ মিউকোজাল সিক্রেশন। সেখানে যে ইমিউনোগ্লোবুলিনটা থাকে সেটা মিউকোজাল ডিফেন্স দেয়, মিউকোজাল সেলগুলোকে ডিফেন্স দেয়। তাহলে ইমিউনোগ্লোবুলিন এর আরেকটা ফাংশন হলো, এক নাম্বার ফাংশন হলো মিউকোজাল ডিফেন্স। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইনেট ইমিউনিটি। তাহলে এখান থেকে যেহেতু পরীক্ষায় কোশ্চেন আসছে, এই বক্সটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এই বক্সটা তিনটা স্টার। বিশেষ করে অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে অর্জন করা হয়, প্যাসিভ ইমিউনিটি কিভাবে অর্জন করা হয়। এখন আপনারা একটু মিলাই দেখেন তো। দেখেন ডিপ্লোমা জুলাই 2017-তে এই কোশ্চেনটা আসছে, অ্যাক্টিভ ইমিউনিটি ইজ ইনডিউসড বাই। তাহলে এখন বলেন তো অ্যাক্টিভ ইমিউনিটি আমরা অর্জন করি দুই ভাবে। অ্যাক্টিভ ইমিউনিটি আমরা অর্জন করি দুই ভাবে, একটা হচ্ছে ন্যাচারাল এবং একটা হচ্ছে আর্টিফিশিয়াল, তাই না? অ্যাক্টিভ ইমিউনিটি আমরা অর্জন করি দুই ভাবে, একটা হচ্ছে ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালের এক্সাম্পল হচ্ছে ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, আর্টিফিশিয়ালের এক্সাম্পল হচ্ছে ভ্যাকসিন। তাহলে এখন দেখেন, দেখেন এ প্লাসেন্টাল ট্রান্সফার অফ অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি নিয়ে যে ইমিউনিটিটা অর্জন হবে সেটা কখনো অ্যাক্টিভ হবে না, সেটা হবে প্যাসিভ। যেটা আমরা একটু আগে দেখলাম যে ট্রান্সফার অফ ম্যাটারনাল অ্যান্টিবডি টু দ্য ফিটাস, এটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল। তাহলে এ কি? এ ফলস। দুই নম্বর দেখেন কন্ট্রাক্টিং স্পেসিফিক ইনফেকশন। তাহলে ইনফেকশনের এগেইনস্ট যে ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, ইনফেকশন রিলেটেড যদি কোনো কথা থাকে সেটা ট্রু হবে, বি ট্রু। ভাইরাল ইনফেকশন ট্রু, তাই না? আবার দেখেন ডি কনজুগেটেড ভ্যাকসিনেশন, আমরা এখানে দেখাইছি যে আর্টিফিশিয়াল, ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিন। তার মানে আপনি খুঁজবেন কোন স্টেমের সাথে ইনফেকশন আছে কিনা, কোন স্টেমের সাথে ভ্যাকসিন আছে কিনা, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার উত্তরগুলো দিতে পারবেন। তাহলে দেখেন বি সি ডি ট্রু। এটা ফলস কেন? কারণ এটা হলো প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভ ন্যাচারাল। ইটা দেখেন ইনজেকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি, বাইরে থেকে দেওয়া হবে, তাই না? এটাও কিন্তু প্যাসিভ, এটা অ্যাক্টিভ না। তাহলে এইভাবে অ্যাক্টিভ ইমিউনিটি কিভাবে ইনডিউস হয়, প্যাসিভ ইমিউনিটি কিভাবে ইনডিউস হয়, এই বক্সের মধ্যে দেওয়া আছে। এই বক্সটা আপনারা ভালো করে মুখস্থ করবেন। আচ্ছা, এখন আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট ইমিউনিটি। আমরা অলরেডি এই কথাগুলো বলে ফেলছি। লেকচার শিটের পেজ নাম্বার 2-তে একটু দেখেন, লেকচার শিটের পেজ নাম্বার 2, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট ইমিউনিটি।
এটা ইনফিনিটি স্টার দেন। আমরা বলেছি প্রেজেন্ট ফ্রম বার্থ, জন্ম থেকে। একটা ব্রড স্পেকট্রাম ইমিউনিটি, তাই না? অ্যান্টিজেন নন স্পেসিফিক, তাহলে ইনহেড ইমিউনিটি হচ্ছে নন স্পেসিফিক ফ্রম দ্য বার্থ। এখানে কি মেমোরি সেল থাকে? নো মেমোরি, নো মেমোরি। তাহলে মেমোরি সেল কোথায় পাবেন? অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে পাবেন। অ্যান্টিজেন ঢুকবে, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, মেমোরি সেল তৈরি হবে। বোঝা গেছে? আর মেমোরি সেল যখন তৈরি হবে, এই মেমোরি সেলের পরবর্তীতে ইমিউন রেসপন্স হবে। তাহলে মনে রাখবেন, ইনেটে মেমোরি সেল পাবেন না, ইমিউন রেসপন্স পাবেন না। অ্যাকোয়ার্ডে মেমোরি সেল পাবেন, ইমিউন রেসপন্স পাবেন। ঠিক আছে? এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনেট ইমিউনিটি, এইভাবে অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে। ইনেট ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্সটা ইনফিনিটি স্টার। তাহলে এখন একটু খেয়াল করুন তো, ইনেট ইমিউনিটি রেপিড অনসেট অফ অ্যাকশন, রেপিড অনসেট অফ অ্যাকশন ট্রু দেওয়া আছে, লং লাস্টিং মেমোরি না, লং লাস্টিং না। এখানে দেখেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বডি ডিফেন্স, ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, এর ব্যাখ্যাটা আমি একটু পরে আলোচনা করব। যে কোন এন্টিজেন আমার শরীরের ভিতরে ঢুকতে চাচ্ছে, ঢুকতে পারতেছে না, সেটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। যেমন ইনটেক স্কিন, মিউকাস মেমব্রেন, কাফিং রিফ্লেক্স, এন্টিজেন ঢুকতে বাধাগ্রস্ত করে। এই ফার্স্ট লাইন ডিফেন্সকে অতিক্রম করে যখন এন্টিজেনটা আমার ব্লাডে যাবে, সেইখানে ব্লাডে ওই এন্টিজেন অথবা ওই মাইক্রোবস যাতে প্রলিফারেট হতে না পারে, তার গ্রোথ করতে না পারে, ভাইরাস ব্যাকটেরিয়া যাতে প্রলিফারেশন হতে না পারে, সেখানে কিছু সেল আছে, সলিউবল সাবস্টেন্স, ইন্টারফেরন, সাইটোকাইন আছে। এটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন বডি ডিফেন্সটা দেয় হচ্ছে ইনেট ইমিউনিটি, এটা ট্রু। একুট ফেজ প্রোটিন, এটাও কিন্তু একুট ফেজ প্রোটিন, ইন্টারফেরন, সাইটোকাইন, তাই না, কমপ্লিমেন্ট সিস্টেম, এগুলো সবগুলোই কিন্তু এক্সাম্পল অফ ইনেট। ইমিউন রেসপন্স স্পেসিফিক, ইনেটের ইমিউনিটিটা স্পেসিফিক না, এটা নন স্পেসিফিক। তার মানে এই এক্সাম্পল গুলো আপনার ইনেটের ক্যারেক্টারিস্টিক্স থেকে এসেছে, আপনার ইনেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এখন দেখেন লং লাস্টিং, আমরা যে এক্সপ্লানেশনটা একটু একটু খেয়াল করেন। লং লাস্টিং ইমিউনিটি এটা ফলস কেন? কারণ লং লাস্টিং ইমিউনিটি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখেন লং লাস্টিং ইমিউনিটি, লং মেমোরি, অ্যাডাপটিভ ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি। দেখেন ইনটেক স্কিন, মিউকাস মেমব্রেন, ফার্স্ট লাইন ডিফেন্স, ফার্স্ট লাইন ডিফেন্স। তাহলে এখানে দেখেন তো, আমরা বলছি ফার্স্ট এন্ড সেকেন্ড ডিফেন্স মেডিয়েটেড বাই ইনেট ইমিউনিটি, কথা কিন্তু সত্য। কারণ ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে ইনটেক স্কিন এবং মিউকাস মেমব্রেন, যেটা আমি বলতেছি এই দুইটার মাধ্যমে এন্টিজেন আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। একুট ফেজ প্রোটিন, যেটা আমরা অলরেডি বলছি যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন অথবা ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ইনেট ইমিউনিটি। লেঞ্জের আপনার 475 নম্বর পেজে এই কথাগুলো দেওয়া আছে। তাহলে এটা আপনাদের কাছে আমার মনে হয় ক্লিয়ার এই এমসিকিউটা। এইভাবে ইউনিটের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। আচ্ছা, এখন আসেন সেলস অফ ইনেট ইমিউনিটি। লেকচার শিটে আপনার ক্যারেক্টারিস্টিক্সের নিচেই দেখেন সেলস, ইনফিনিটি স্টার। ইউনিটের সেল হচ্ছে 7টা, একদম মুখস্থ করে ফেলতে হবে, 7টা সেল, নিউট্রোফিল থেকে শুরু করে এনকে সেল। সেলস অফ দ্য ইনেট ইমিউনিটি, এটা কিন্তু পরীক্ষায় আসছে, ইনফিনিটি স্টার। দেখেন নিউট্রোফিল, স্নোফিল, বেজোফিল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল, এগুলো সবগুলাই ব্লাডে আছে। কেমন? সিক্রেটরি মলিকুল হচ্ছে কমপ্লিমেন্ট এবং সাইটোকাইন। তাহলে ইউনিটের সেল হচ্ছে 7টা আর সিক্রেটরি মলিকুল হচ্ছে 2টা, কমপ্লিমেন্ট, সাইটোকাইন। যদি পরীক্ষা আসে যে ইউনিটের ফ্যাক্টরগুলো কি কি, এই সেলগুলো সবগুলাই আসবে এবং সিক্রেটরি মলিকুলগুলো পরীক্ষায় আসবে। এখন একটু খেয়াল করেন তো, 2019 এই কোশ্চেনটা আসলো, সেলস দ্যাট প্লে এ রোল ইন ইনেট ইমিউনিটি, মানে কোন কোন সেল? দেখেন এখানে 7টা সেল আছে। তাহলে সেলের মধ্যে দেখেন ডেন্ড্রাইটিক সেল, আমরা এখানে দেখছি, দেখেন ডেন্ড্রাইটিক সেল। তাহলে ডেন্ড্রাইটিক সেল হচ্ছে ট্রু। CD4 কি এই লিস্টে আছে? না। তাহলে CD4 টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ইনেটের সেল না, টি লিম্ফোসাইট হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল। ঠিক আছে? তাহলে CD4 এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এজন্য ফলস। নিউট্রোফিল, বেজোফিল, মাস্ট সেল, দেখেন নিউট্রোফিল, বেজোফিল, মাস্ট সেল, এগুলো কিন্তু ইনেটের সেল। তাহলে এইভাবে ইনেটের সেলগুলো পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। আবার একটা কোশ্চেন দেখেন, সেল দ্যাট আর কম্পোনেন্ট অফ দ্য ইনেট ইমিউনিটি, ঠিক একই ভাবে আসছে। দেখেন এখানে দেখেন ডেন্ড্রাইটিক সেল, মাস্ট সেল, এগুলো কিন্তু ট্রু। বি লিম্ফোসাইট ফলস, ফাইব্রোব্লাস্ট ফলস, এগুলো ইনেটের সেল না। মনে রাখবেন বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, দিস আর দ্য সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে? কিন্তু এনকে সেল, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেন্ড্রাইটিক সেল, এগুলো কিন্তু ইনেটের সেল। আমি আবারও বলবো, সেলস অফ দ্য ইনেট ইমিউনিটি ইনফিনিটি স্টার, একদম মুখস্থ করে ফেলতে হবে। এবং সাথে মনে রাখবেন কমপ্লিমেন্ট এবং সাইটোকাইন, এগুলো কিন্তু ইনেটের পার্ট, এগুলো হচ্ছে সিক্রেটরি মলিকুল, এগুলো ব্লাডে সলিউবল অবস্থায় থাকে। আচ্ছা, দেখেন কম্পোনেন্ট অফ দ্য
ইনেট ইমিউনিটি ইমিউন সিস্টেম ডিপ্লোমা জুলাই 2019 আসলো যে কম্পোনেন্ট অফ ইনেট ইমিউন সিস্টেম আর এইভাবে কম্পোনেন্ট দেওয়া হলো। কম্পোনেন্টের মধ্যে সেল থাকতে পারে, সলিউবল সাবস্টেন্স থাকতে পারে, মেকানিক্যাল ফ্যাক্টর থাকতে পারে, হিউমারাল ফ্যাক্টর থাকতে পারে। কেমন? তাহলে একটু খেয়াল করেন তো, লেকটিন পাথওয়ে অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এটা কিন্তু আমাদের বডির ডিফেন্সিভ একটা মেকানিজম। ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেট পাথওয়ে, লেকটিন পাথওয়ে, এগুলো কিন্তু ইনেট ইমিউন সিস্টেমের অংশ। এনকে সেল আমরা আগে দেখেছি, এটা হচ্ছে ইনেটের সেল, ট্রু। CD4, CD8, টি লিম্ফোসাইট, এগুলো কিন্তু ইনেটের সেল না, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ডের সেল, এই জন্য সি ফলস। বি সেল, বি লিম্ফোসাইট, এগুলো কিন্তু অ্যাকোয়ার্ডের সেল, ইনেটের পার্ট না, ম্যাক্রোফেজ। তাহলে আপনার যদি কনসেপশন ক্লিয়ার থাকে, ইউনিটের সেলুলার কম্পোনেন্ট আসুক, আপনার ইউনিটের অন্যান্য আর্মের কথা আসুক, এই কথাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো জেনেটিক ফ্যাক্টর, আমি এই এক্সাম্পলটা অলরেডি আমি বলেছি। জেনেটিক ফ্যাক্টর হলো এই একটা জিনিস খেয়াল হয়, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস যাদের ডেফিসিয়েন্সি থাকে, দে আর রেজিস্ট্যান্ট টু প্লাজমোডিয়াম ফ্যালসিফরাম। আমি ইউনিটের প্রথম পেজে যে বক্সটা আমি দেখায় আসছি, দেখেন প্রথম পেজে আমি ইউনিটের একটা পয়েন্ট দেখাইছিলাম যে ইউনিটের প্রথম পয়েন্টটা হচ্ছে জেনেটিক। এর এক্সাম্পল কিন্তু এটা যে আপনার এই একটা জেনেটিক আর কনস্টিটিউশনাল এর এক্সাম্পল হলো যাদের যে পেশেন্টের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস থাকে, তাদের প্লাজমোডিয়াম ফ্যালসিফরাম ম্যালেরিয়া হবে না। আচ্ছা, এখন আসেন লেকচার শিটের 2 নম্বর পেজে, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ ইনেট ইমিউনিটি। যে কথাটা আমি বলতেছিলাম যে ইউনিটের দুইটা আর্ম, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, একটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। দেখেন এই পয়েন্ট, এই লাইনটা দাগান, ফ্যাক্টরস দ্যাট লিমিট দ্য এন্ট্রি অফ দ্য মাইক্রো অর্গানিজম। কোন একটা মাইক্রো অর্গানিজম আমার শরীরের ভিতরে ঢুকতে দিবেন না, সেটা হচ্ছে ফার্স্ট লাইন। তাহলে এই ফার্স্ট লাইনগুলো হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার। দেখেন এক্সাম্পলগুলো একদম মুখস্থ করে ফেলবেন। ক্যারাটিন লেয়ার অফ দ্য ইনটেক স্কিন, তার মানে ইনটেক স্কিন, ইনটেক মিকোজা, রেসপিরেটরি সিলিয়া, টিয়ারের মধ্যে লাইসোজাইম, ঠিক আছে না? স্যালাইভার মধ্যে ইমিউনোগ্লোবুলিন, স্টোমাকে লো পিএইচ, তাই না? ফ্যাটি অ্যাসিড ইন দ্য স্কিন, সারফেস থ্যাগোসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ডিফেন্সিন, নরমাল ফ্লোরা, এগুলো প্রত্যেকটাই আমাদের শরীরে অ্যান্টিজেন ঢুকতে দিবে না। দিস ইজ দ্য ফার্স্ট লাইন। তাহলে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু ইনেটের আর্ম। এক্সাম্পল কোনগুলোর? ফার্স্ট লাইন ডিফেন্স, ফ্যাক্টরস দ্যাট লিমিট দ্য এন্ট্রি অফ দ্য মাইক্রো অর্গানিজম। এগুলো আপনি না পড়লেও হবে, কিন্তু এই এক্সাম্পলগুলো মুখস্থ করবেন। এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স দেখেন, ফ্যাক্টর দ্যাট লিমিট দ্য গ্রোথ অফ দ্য মাইক্রো অর্গানিজম উইদিন দ্য বডি। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স যদি না পারে, এই ফার্স্ট লাইন ডিফেন্সকে ওভারকাম করে যদি অ্যান্টিজেন ব্লাডে চলে আসে, তাহলে সেই অ্যান্টিজেনের এগেইনস্টে ফাইট করবে হচ্ছে কিছু সেল। কি সেল? এগুলো হচ্ছে ইনেটের সেল, এনকে সেল, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এগুলো হচ্ছে ইনেটের সেল। ব্লাডে কিছু সলিউবল সাবস্টেন্স আছে, সিক্রেটরি সাবস্টেন্স, একটু আগে আমরা আলোচনা করছি, ইন্টারফেরন কমপ্লিমেন্ট, ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন। ফিভার, এই যে জ্বর হয়, এটা কিন্তু ভালো, ঠিক আছে? আপনি 99 জ্বর, প্যারাসিটামল খাওয়া, এটা বুদ্ধিমানের কাজ না। তাহলে এই যে টেম্পারেচার আমাদের বডিতে বাড়াটা কিন্তু ভালো, এতে কিন্তু অনেক প্যাথোজেন ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়। তাহলে এই ফিভার, ইনফ্লামেটরি রেসপন্স, দিস আর দ্য এক্সাম্পল অফ ইনেট। তাহলে এখানে সেল, সলিউবল সাবস্টেন্স, কিছু মেকানিজম, ট্রান্সফেরিন, ফিভার, আপনার ইনফ্লামেটরি রেসপন্স, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। এগুলো কিন্তু ইউনিটের পার্ট। আচ্ছা, সেলগুলো আপনাদের লেকচার শিটের পেজ নাম্বার 3 তে আসেন, কিছু সেল দেওয়া আছে। এই সেলগুলোর যেমন ম্যাক্রোফেজের ক্যারেক্টারিস্টিক্স, ম্যাক্রোফেজের ফাংশন, এটা ভালো করে দেখবেন। ডেনড্রাইটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স, ডেনড্রাইটিক সেলের কি ফাংশন এখানে দেওয়া আছে। নিউট্রোফিলের ক্যারেক্টারিস্টিক্স, ফাংশন। তাহলে এই সেলগুলো যেগুলো দেওয়া আছে, দেখেন কি ফিচারস অফ ইনেট সেল, এই সেলগুলো মুখস্থ করবেন। এই সেলগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনেটের সেল, এবং কি ফাংশনগুলো খেয়াল করবেন। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। আচ্ছা, ইম্পর্টেন্ট ফিচারস অফ ইনেট এবং অ্যাডাপটিভ ইমিউনিটি। ইম্পর্টেন্ট ফিচার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, ইম্পর্টেন্ট ফিচার, এই বক্সটা ইনফিনিটি স্টার, এটা লেন্স থেকে নেওয়া। দেখেন ইনেট নন স্পেসিফিক, অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হাইলি স্পেসিফিক। ইনেটে দেখেন কাজ করবে কখন? উইদিন মিনিটস, আর অ্যাডাপটিভ ইমিউনিটি রিকোয়ার্স সেভারাল ডেজ। তাহলে ইনেটে অ্যান্টিজেন ঢুকলেও ইনেট ইমিউনিটির ইমপ্রুভমেন্ট হবে না, জন্ম থেকে যা তাই। কিন্তু রিপিটেড এক্সপোজার অফ দ্য সেম অ্যান্টিজেন অথবা ডিফারেন্ট অ্যান্টিজেন,
অ্যান্টিজেন ঢুকলেই অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে অ্যান্টিজেন ঢোকার কারণে অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে এবং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কোন ইমিউনিটিতে? মনে রাখবেন অ্যাডাপটিভ ইমিউনিটি। দেখেন ইমপ্রুভস আফটার এক্সপোজার, কোন ইমিউনিটি? অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই কথাটা পরীক্ষায় আসে, ইনফিনিটি স্টার দেন। এখন আসেন মেইন কম্পোনেন্ট অফ দ্য ইউনিট ইমিউনিটি। আপনাদের লেকচার শিটের 3 নম্বর পেজের একদম নিচে দেখেন এই বক্সটা আছে। এই বক্সের মধ্যে একটু পার্থক্য দেওয়া আছে। দেখেন হিউমারাল সেল মেডিয়েটেড ইমিউনিটি, হিউমারাল ইমিউনিটির ইউনিটের সেল হচ্ছে এগুলো এবং অ্যাকোয়ার্ডের সেল হচ্ছে বি সেল, প্লাজমা সেল, অ্যান্টিবডি। সেল মেডিয়েটেড সেল ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক, ন্যাচারাল কিলার সেল, এগুলো হচ্ছে ইনেট। দিস ইজ দ্য সেলুলার কম্পোনেন্ট অফ কি সেল মেডিয়েটেড ইমিউনিটি, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, তাহলে আমরা ইনেটের যে সেল আমরা দেখেছিলাম, ইনেটের সেলের মধ্যে আমরা এনকে সেল পাইছিলাম। এনকে সেল, ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে সেল মেডিয়েটেড। নিউট্রোফিল, মাস্ট সেল, এগুলো কিন্তু আপনার হিউমারাল ইমিউনিটি। ঠিক একইভাবে অ্যাডাপটিভ ইমিউনিটির বি সেলটা হচ্ছে হিউমারালের মধ্যে, আর হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, এগুলো অ্যাডাপটিভ ইমিউনিটি। এখানে এক্সাম্পল গুলো 3টা স্টার দেন। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, ফলোইং আর দ্য সেল ডিরাইভড ফ্যাক্টর দ্যাট পার্টিসিপেট ইন দ্য নন স্পেসিফিক ইমিউনিটি। এখানে কি বলছে? ফলোইং আর দ্য সেল ডিরাইভড ফ্যাক্টর, সিক্রেটরি ফ্যাক্টর যেটা ব্লাডের মধ্যে আমরা পাচ্ছি, নন স্পেসিফিক ইমিউনিটি। যেমন দেখেন কমপ্লিমেন্ট, আমরা এর আগে আমরা জায়গায় আসছি যে সিক্রেটরি মলিকুল অফ দ্য ইমিউন সিস্টেম, ইনেট ইমিউনিটি। তাহলে কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, একুট ফেজ প্রোটিন, আমরা আগেই বলেছি একুট ফেজ প্রোটিন গুলো হচ্ছে ইনেটের এক্সাম্পল। টিউমার নেক্রোজিং ফ্যাক্টর, এগুলো কিন্তু সবগুলোই ইনেট। ল্যাকটিক অ্যাসিড, এটা অ্যাকোয়ার্ড, মানে ইনেটের মধ্যে পড়ে না। ল্যাকটিক অ্যাসিড একটা ডিফারেন্ট জিনিস। তাহলে ল্যাকটিক অ্যাসিডের এক্সাম্পল আমাদের ইনেটের কোথাও আপনি পাবেন না। তাহলে সেল ডিরাইভড ফ্যাক্টর হচ্ছে এই চারটা আপনি মুখস্থ করবেন। এখন আসেন নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। তাহলে হোস্ট ডিফেন্স যদি কোনো কথাটা থাকে, মনে রাখবেন হোস্ট ডিফেন্স ইজ রিলেটেড উইথ ইনেট ইমিউনিটি। আর ভাইরাল কথাটা যদি থাকে, সেখানে অবশ্যই আপনি ইন্টারফেরন আপনি খুঁজবেন এবং এনকে সেল হচ্ছে অ্যান্টিভাইরাল এফেক্ট আছে। ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে কে? এনকে সেল। তাহলে এই যে আপনার নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স, এখানে কথাটা কিন্তু দেখেন নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স। তাহলে নন স্পেসিফিক মানে কি? ইনেট। এবং তাহলে ইনেটের মধ্যে আপনি কি খুঁজবেন? এখানে দেখেন তো ইনেটের মধ্যে কি খুঁজবেন? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এনকে সেল ইনেটেড সেল, ইন্টারফেরন, কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে ইনেটেড। তাহলে মনে রাখবেন কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, কোনটা অ্যান্টিভাইরাল এফেক্ট আছে? ইন্টারফেরন। তাহলে উত্তর কিন্তু এ আর কি সি। এখন এখানে একটা টেকনিক্যাল একটা কোশ্চেন দেওয়া আছে, অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা কি ইনেট? অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা তো বাইরে থেকে দিচ্ছি। দিস ইজ দ্য অ্যাকোয়ার্ড। অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে আমি ভাইরাসের এগেইনস্টে আমি অ্যান্টিভাইরাল ড্রাগ দিচ্ছি, সেটা কিন্তু ইনেট না। তাহলে নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স, যে ডিফেন্সটা আমার বডির মধ্যে আছে, যেটা ইনেট কিন্তু ভাইরাসের এগেইনস্টে কাজ করতেছে। কোশ্চেনটা খুব ট্রিকি, আপনি একটু খেয়াল করবেন। দেখেন টিস্যু ফ্লুইড দ্যাট অ্যাক্ট ইন ইনেট ইমিউনিটি, মার্চ 18 পরীক্ষা আসছে, এটা ডিপ্লোমাতেও রিপিট হয়েছে। তাহলে টিস্যু ফ্লুইড বলতে আমরা অলরেডি এই কথাগুলো বলেছি। যেমন দেখেন গ্যাস্ট্রিক অ্যাসিড, এটা প্যারাইটাল সেল থেকে আসে স্টোমাকে, তাহলে এটাও একটা এক্সাম্পল, তাই না? মিউকাস, এটাও ইমিউনিটি দেয়। তাহলে একটু দেখেন, একটু খেয়াল করেন যে মিউকাস এবং বাইকার্বনেট লেয়ার, তাই না? এবং এই মিউকাস গুলো সাইটোপ্রোটেক্টিভ অ্যাকশন আছে, তাহলে এ বি ট্রু। টিআর, তাই না? টিআর এ লাইসোজাইম আছে, স্যালাইভাতে ইমিউনোগ্লোবুলিন আছে। তাহলে এই ফ্লুইড গুলো যে ডিফেন্স দিচ্ছে, এই ডিফেন্সটা কি? এক্সাম্পল অফ ইনেট। তাহলে কথা খেয়াল রাখবেন, গ্যাস্ট্রিক অ্যাসিড, মিউকাস, টিআর এবং স্যালাইভা, এগুলো হচ্ছে ট্রু। প্লুরাল ফ্লুইডে এই ধরনের কোনো কিছুই নাই। আচ্ছা, এখন আসেন আমরা ইনেট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এখন আমরা অ্যাডাপটিভ আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি নিয়ে কথা বলবো। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কার্ডিনাল ফিচার পরীক্ষার জন্য 3টা স্টার দেন এবং এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে। স্পেসিফিসিটি, ইমিউনোলজিক্যাল মেমোরি, আমরা অলরেডি এটা আলোচনা করেছি। মেমোরি কোথায় পাবেন? মেমোরি পাবেন অ্যাকোয়ার্ডে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আরেকটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, ইট ইজ হাইলি স্পেসিফিক, অ্যান্টিজেন স্পেসিফিক। কথাগুলো খেয়াল রাখেন। সেল অফ অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আপনি 3টা স্টার দেন। এই সেল বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে CD4, CD8, এগুলো কিন্তু অ্যাকোয়ার্ড, এগুলো ইনেটেড সেল। প্লাজমা সেল,
বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল। তাহলে প্লাজমা সেল, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের যে সাবটাইপ গুলো আছে CD4, CD8, সাইটোটক্সিক টি সেল, এগুলো সবগুলাই কোথায় যাবে? অ্যাডাপটিভ ইমিউনিটি। ভুলেও ইউনিটে নিয়ে আসবেন না। আচ্ছা, ঠিক একইভাবে সিক্রেটরি মলিকুল অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, অ্যান্টিবডিজ, সাইটোকাইন, কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম যে এই সাইটোকাইন এবং কমপ্লিমেন্ট ইনেট এবং অ্যাকোয়ার্ডে দুইটার মধ্যে আছে। তাহলে দুইটাই আপনি খেয়াল রাখবেন। ইনেট আসলেও ট্রু, অ্যাকোয়ার্ড আসলেও ট্রু, অ্যাডাপটিভ আসলেও ট্রু। তবে অ্যান্টিবডি শুধুমাত্র অ্যাকোয়ার্ড, অ্যান্টিবডি কিন্তু ইনেটে যাবে না। এখন আসেন লেকচার শিটের 4 নম্বর পেজের নিচে দেখেন অ্যাডাপটিভ ইমিউনিটি। অ্যাডাপটিভ ইমিউনিটি আমরা কিভাবে অর্জন করি, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, 3টে স্টার দেন। অ্যাক্টিভ ইমিউনিটি, যেটা ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল ইনফেকশন এবং ভ্যাকসিন দিয়ে আমরা পাই, যেটা আগের বক্সে ছিল। প্যাসিভ ইমিউনিটি আমরা দুইভাবে পাই। প্যাসিভ ইমিউনিটি আমরা ন্যাচারাল পাই, আর্টিফিশিয়াল পাই। ন্যাচারাল আমরা পাই কিভাবে? ন্যাচারাল হচ্ছে প্লাসেন্টা দিয়ে হচ্ছে আইজিজি এবং ব্রেস্ট মিল্ক হচ্ছে আইজিএ, আর অ্যান্টিসেরা এবং অ্যান্টিটক্সিন। তাহলে এই যে টিআইজি, এটিএস, এডিএস, অ্যান্টিসেরা, অ্যান্টিটক্সিন যদি থাকে, এটা অবশ্যই কোথায় যাবে? এটা হচ্ছে প্যাসিভে যাবে, প্যাসিভে যাবে। আর অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে ভ্যাকসিন আছে। তাহলে এই কথাগুলো কিন্তু খেয়াল রাখেন। তাহলে ভ্যাকসিন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যান্টিসেরা, অ্যান্টিটক্সিন হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে এখন আসেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। এইভাবে ইউনিটের ক্যারেক্টারিস্টিক্স, ইউনিটের সেল, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটির সেল, এগুলো কিন্তু একদম ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। প্রায় প্রতিবারই এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে দেখেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যান্টিজেন স্পেসিফিক, ট্রু। দেখেন ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনেট ইমিউনিটি, এই কথা কিন্তু সত্য না। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ ডিপেন্ডেন্ট অন ইনেট ইমিউনিটি। তাহলে ইনেটের ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ডিফেন্স প্রথমে চেষ্টা করবে, ইনেটটা ফেল করলে তখন অ্যাকোয়ার্ডটা আসবে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আগে কাজ করে না। আমাদের ফাইটিং ফোর্স, যেমন আমাদের দেশে যদি কোনো সমস্যা হয়, প্রথমে পুলিশ বাহিনী চেষ্টা করে। পুলিশ বাহিনী হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। পুলিশ না পারলে বিজিবি নামে, বিজিবি, তাই না? বিজিবি মোতায়েন হলেই আমরা বুঝবো হচ্ছে যেটা সেকেন্ড লাইন ডিফেন্স। আর যখন আর্মি নেমে যাবে রাস্তায়, এটা থার্ড লাইন ডিফেন্স। সবসময় এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের। তো ঠিক একইভাবে ইউনিট ইমিউনিটি প্রথম ফাইট করবে, তারপরে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এই কথাটা ঠিক না। ইউনিট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইন্ডিপেন্ডেন্ট না। অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ ডিপেন্ডেন্ট অন ইউনিট ইমিউনিটি। সি নাম্বারটা দেখেন, অনলি টি এবং বি লিম্ফোসাইট আর ইনভলভ। কথা সত্য না কিন্তু, আরো সেল আছে। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, প্লাজমা সেলও আছে। এবং ইনেটের কিছু কিছু সেলও কিন্তু অ্যাকোয়ার্ডে অংশগ্রহণ করে, অ্যাকোয়ার্ডে অংশগ্রহণ করে। আচ্ছা, ডিতে দেখেন ইউনিটে, অ্যাকোয়ার্ডে কিন্তু মেমোরি আছে, ইউনিটে নাই। এটা কথা সত্য। যেহেতু মেমোরি আছে, ইমিউন রেসপন্স হবে, প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যাকোয়ার্ডে হবে। তাহলে প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স ইউনিটে হবে না, অ্যাকোয়ার্ডে হবে। মেমোরি সেল অ্যাকোয়ার্ডে থাকবে, ঠিক আছে? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর দ্য মেইন সেল, নট অনলি সেল। তাহলে এই কথাটা খেয়াল রাখবেন। তবে আমি এখানে আপনাদের একটা ট্রিক্স আমি বলে রাখি। যদি কোনো স্টেমে অনলি অথবা অলওয়েজ কথাটা থাকে, আপনি শিওর না, একটা টেকনিক শিখাই দেই। যদি অনলি অলওয়েজ কথাটা থাকে, আপনি শিওর না, ফলস দিবেন, লেগে যাবে। চাপা দিল, চাপা মারলো কিন্তু লেগে যাবে। এমসিকিউ রাইট করার কিছু কৌশল আছে, ঠিক আছে? যদি সংখ্যামান থাকে, সাধারণত সংখ্যামানগুলো ভুল থাকে। সংখ্যামান যদি আপনি শিওর না হন, আপনি শিওর না হলে ট্রু মারবেন না। কথা বোঝা গেছে? শিওর হলে ট্রু মারবেন। তাহলে অনলি অলওয়েজ থাকলে সেই স্টেমটা ইউজুয়ালি ফলস হয়। আর এটা তো সত্য কথাই যে বি এবং টি লিম্ফোসাইট অনলি না, এটা হচ্ছে মেইন সেল। আরো সেল কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অংশগ্রহণ করে। তাহলে ডিফারেন্স বিটুইন ইউনিট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই ডিফারেন্সটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার লেকচার শিটে পেজ নাম্বার 5 এ এই ডিফারেন্সটা আছে। ইউনিট এবং অ্যাকোয়ার্ডের ডিফারেন্স আমি অলরেডি এটা আলোচনা করা হয়েছে, ইনফিনিটি স্টার। আমি শুধু পয়েন্টগুলো একটু দাগাবো। স্পেসিফিসিটি, নন স্পেসিফিক হচ্ছে ইউনিট, স্পেসিফিক হচ্ছে অ্যাকোয়ার্ড। এই পয়েন্টটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে 2 নম্বর পয়েন্টটা দেখান। 3 নম্বর পয়েন্টে ইনফিনিটি স্টার, যে সাবসিকুয়েন্ট এক্সপোজারে ইউনিটের কোনো চেঞ্জ হবে না, কিন্তু আপনার কোয়ালিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট হবে কার? অ্যাকোয়ার্ড। তাহলে যত এন্টিজেন এক্সপোজার হবে, ইমিউন সিস্টেমটা তত বেশি আপগ্রেশন হবে, ইমিউনিটিটা তত বাড়বে। কোন ইমিউনিটিটা ডেভেলপমেন্ট হবে? অ্যাকোয়ার্ড। ইউনিট কখনো ডেভেলপমেন্ট হয় না। মেমোরি সেল কোথায় পাবেন? ইউনিটে পাবেন না, অ্যাকোয়ার্ডে পাবেন। তাহলে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই পয়েন্ট 2, 3, 4 ইনফিনিটি স্টার। মেকানিক্যাল ব্যারিয়ার আমরা ইউনিটে পাইছি, অ্যাকোয়ার্ডে কিন্তু কোনো মেকানিক্যাল ব্যারিয়ার নাই। সেলটা ইনফিনিটি স্টার। ইউনিটের সেল কি কি, অ্যাকোয়ার্ডের সেল কি কি? তাহলে দেখেন এখানে কথা একটা আছে, প্রিডমিনেন্টলি টি এন্ড বি লিম্ফোসাইট, নট অনলি। তাহলে বি এবং টি লিম্ফোসাইট আর দ্য মেইন সেল অফ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি।
কথাটা খেয়াল রেখে। তাহলে আমরা আলোচনা করলাম। এখন একটু কোশ্চেনটা দেখেন, ইনেট ইমিউনিটি পজেস দ্য ফলোইং ফিচার্স। তাহলে আপনি যদি এই এখানে আমি পার্থক্যটা ইনফিনিটি স্টার বলছি, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যে কোনো একটা লাইন স্টেম আকারে তুলে দিতে পারে। তাহলে একটু খেয়াল করেন তো, ইনেট ইমিউনিটি পজেস দ্য ফলোইং ফিচার্স। এ, প্রেজেন্ট প্রায়র টু এক্সপোজার টু দ্য মাইক্রোবস। সত্য কথা, এক্সপোজারের আগের থেকে যে ইমিউনিটিটা থাকবে ফ্রম দ্য বার্ড, দিস ইজ দ্য ইনেট ইমিউনিটি। দেখেন, প্লাজমা সেল আর দ্য কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি? নো, প্লাজমা সেল আর দ্য সেলস অফ দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই জন্য বিটা ফলস। ঠিক আছে কিনা? তারপর দেখেন, পজেস বোথ শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি। নো, ইনেট ইমিউনিটিতে কোনো মেমোরি সেল থাকবে না, মেমোরি নাই। শর্ট টার্ম লং টার্ম মেমোরি এটা তো থাকবে হচ্ছে অ্যাকোয়ার্ডে, এই জন্য সিটা ফলস। does not improve after exposure to the organism। আমরা একটু আগে দেখাইলাম, দেখেন ইনিশিয়াল এন্ড সাবসিকুয়েন্ট রেসপন্সে আপনার ইমিউন সিস্টেমটা ঠিক সেম থাকবে, ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, ডেভেলপমেন্ট হবে কার? ইমপ্রুভস হবে কার? অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আচ্ছা দেখেন, কিলস ইনভেডিং অর্গানিজম এন্ড অ্যাক্টিভেট অ্যাকোয়ার্ড ইমিউন রেসপন্স। ঠিক আছে, এটা সত্য, কারণ ইনেট ইমিউনিটিটা ইনভেডিং অর্গানিজমটাকে ধ্বংস করবে এবং সাবসিকুয়েন্টলি সেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি এন্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে আপনাদের লেকচার শিটে হিউমারাল ইমিউনিটিটা একটু বের করেন, লেকচার শিটে পেজ নাম্বার 5 এই আছে। দেখেন, হিউমারাল ইমিউনিটি কার এগেইনস্টে কাজ করবে? 3টে স্টার দেন এবং এই পয়েন্টটা একটু দাগান, এলিমিনেশন অফ এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া হতে পারে এক্সট্রা সেলুলার, হতে পারে ইন্ট্রাসেলুলার। তাহলে মনে রাখবেন, এই এক্সট্রা সেলুলার কথাটা ভালো করে দাগান, ভালো করে খেয়াল করেন। তাহলে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া এগেইনস্টে হিউমারাল ইমিউনিটি। তাহলে উল্টাটা কি? ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, সেটা হবে সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া এবং টক্সিন নিউট্রালাইজেশন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ হিউমারাল ইমিউনিটি। দিস আর দ্য ফাংশন অফ হিউমারাল ইমিউনিটি। এই দুইটা পয়েন্ট বুঝতে করবেন, 3টে স্টার দেন। হিউমারাল ইমিউনিটির সেল কি কি, যেটা আগেও আমরা দেখাই আসছি। দেখেন, নিউট্রোফিল, ইউসনোফিল, বেজোফিল, মাস্ট সেল, প্লাজমা সেল, এগুলো কিন্তু হিউমারাল ইমিউনিটি সেল, 3টে স্টার। এখন আসেন সেল মেডিয়েটেড ইমিউনিটি। সেল মেডিয়েটেড ইমিউনিটির ফাংশন, সেল ফাংশন, মেকানিজম, ইনফিনিটি স্টার। তাহলে হিউমারালটা পরীক্ষায় কিন্তু এখনো আসে নাই, কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটির ফাংশন, সেল, এগুলো পরীক্ষায় আসছে, ইনফিনিটি স্টার। তাহলে দেখেন, ইলিমিনেশন অফ ইন্ট্রাসেলুলার প্যাথোজেন লাইক ভাইরাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। তাহলে দেখেন তো, হিউমারাল ইমিউনিটি কাজ করবে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়ার এগেইনস্টে, আর সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কাজ করবে কি? ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস, ইনফিনিটি স্টার। এই কথাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া যারা এইভাবে কাজ করে, তাদের এগেইনস্টে কোন ইমিউনিটিটা কাজ করবে? এটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। প্রোটোজোয়ার এগেইনস্টে কাজ করবে কোন ইমিউনিটি? সেল মেডিয়েটেড। ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াল ইনফেকশন অথবা ডিফারেন্ট টাইপস অফ ফাঙ্গাসের যে এগেইনস্টে যে কাজ করবে যে ইমিউনিটি, সেটা হচ্ছে সেল মেডিয়েটেড। টিউমার ইমিউনিটি, ক্যান্সার সেল কিলিং করবে, এই যে কিলিং অফ দ্য ক্যান্সার সেল, মানে ক্যান্সার সেলের এগেইনস্টে যে ইমিউনিটি, সেটা কোন ইমিউনিটি? সেল মেডিয়েটেড ইমিউনিটি। ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি, ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি, দ্যাট মিন্স গ্রাফট রিজেকশন যে হবে, গ্রাফট রিজেকশন, এই গ্রাফট রিজেকশনের মেকানিজমের মধ্যে আমরা আলোচনা করব। গ্রাফট রিজেকশন করে কোন ইমিউন সিস্টেমের মাধ্যমে? সেল মেডিয়েটেড ইমিউনিটি। কথাটা কিন্তু খেয়াল রাখেন। তাহলে একটু সামারি করি, ইন্ট্রাসেলুলার ভাইরাস ব্যাকটেরিয়া এগেইনস্টে যে ইমিউনিটি, সেটা হচ্ছে সেল মেডিয়েটেড। প্রোটোজোয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের এগেইনস্টে, ক্যান্সার সেলের এগেইনস্টে ইমিউনিটি, তারপর হচ্ছে গ্রাফট রিজেকশন অথবা ট্রান্সপ্ল্যান্ট ইমিউনিটি। দিস আর দ্য এক্সাম্পল অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে একটু খেয়াল করেন, সেল ইনভলভ ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি, ইনফিনিটি স্টার। এই সেল মেডিয়েটেড ইমিউনিটি সেলুলার কম্পোনেন্ট কি কি? একটু দাগান, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, CD4 সেল, সাইটোটক্সিক T সেল, ন্যাচারাল কিলার সেল। এখানে কথাগুলো দেওয়া আছে। তাহলে দিস আর দ্য সেল হুইচ আর রিলেটেড উইথ সেল মেডিয়েটেড ইমিউনিটি, ইনফিনিটি স্টার। তাহলে কম্পোনেন্ট গুলো আপনারা এই কম্পোনেন্ট চারটা খুব ভালো করে মুখস্থ করবেন। মেইন কম্পোনেন্ট অফ দ্য সেল মেডিয়েটেড ইমিউনিটি, ম্যাক্রোফেজ, হেল্পার T সেল, সাইটোটক্সিক T সেল, NK সেল। এই চারটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি, ইনফিনিটি স্টার। মুখস্থ করবেন, যতদিন চান্স পান নাই এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। তাহলে দেখেন, পরীক্ষা আসছে যে কম্পোনেন্ট অফ দ্য সেল মেডিয়েটেড ইমিউনিটি, মানে সেলুলার কম্পোনেন্ট কি কি? আমরা অলরেডি বলছি, হেল্পার T সেল ট্রু, সাইটোটক্সিক T সেল ট্রু, নিউট্রোফিল ফলস, কারণ নিউট্রোফিল সেল মেডিয়েটেড ইমিউনিটির সেল না,
নিউট্রোফিল কার সেল? দেখেন নিউট্রোফিল, ইসনোফিল, বেজোফিল, মাস্ট সেল, তাই না? বি লিম্ফোসাইট, প্লাজমা সেল, এগুলো হচ্ছে হিউমারাল ইমিউনিটি সেল। তাহলে একটু খেয়াল করেন তো, নিউট্রোফিল, ইসনোফিল, তাই না? এগুলো হচ্ছে হিউমারাল ইমিউনিটি সেল। ম্যাক্রোফেজ কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি সেল। তাহলে আপনি হিউমারাল সেলগুলো মুখস্থ না করলেও সেল মেডিয়েটেড ইমিউনিটির সেলগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, এবং এই সেলুলার কম্পোনেন্ট এই চারটা তো মুখস্থ রাখতেই হবে। ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, সাইটোটোক্সিক টি সেল, এনকে সেল। আচ্ছা, ঠিক আবার এই ধরনের একটা কোশ্চেন আসছে যে কম্পোনেন্ট অফ সিএমআই ইনক্লুড CD4, ট্রু। মেমোরি টি সেল, কারণ এই টি সেল রিলেটেড যে কথাগুলো আসবে সেগুলো কিন্তু সিএমআই এর অন্তর্গত। প্লাটিলেট ফলস, বেজোফিল ফলস, তাই না? ম্যাক্রোফেজ ট্রু। ঠিক আছে, ফলোইং আর দ্য কম্পোনেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল মেডিয়েটেড ইমিউনিটি। বিভিন্ন ভাবে কোশ্চেন আসছে, জাস্ট কোশ্চেনগুলো আপনারা দেখতে দেখেন। যে আইজিজি এটা কিন্তু সেল মেডিয়েটেড না, এটা হিউমারাল ইমিউনিটির সাথে। টি লিম্ফোসাইট ট্রু, টি লিম্ফোসাইট, CD4, CD8, ইসনোফিল এগুলো না, ইসনোফিল কিন্তু হিউমারাল। কমপ্লিমেন্ট, তাই না? কমপ্লিমেন্ট এগুলো কিন্তু হিউমারাল সেল মেডিয়েটেড ইমিউনিটির সাথে সম্পর্ক না, ম্যাক্রোফেজ ট্রু। তাহলে আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে আপনি উত্তর দিতে পারবেন। আরেকটা মজার কোশ্চেন দেখেন, সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ দ্য মেইন হোস্ট ডিফেন্স এগেইনস্ট। তার মানে সেল মেডিয়েটেড ইমিউনিটির ফাংশন পরীক্ষা আসছে। তাহলে আমরা বলেছিলাম ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তাই না, প্রোটোজোয়া, এদের এগেইনস্টে যে ইমিউনিটি, সাথে আরেকটা যোগ হবে মাইক্রোব্যাকটেরিয়াম। মাইক্রোব্যাকটেরিয়াম এর এগেইনস্টে যে ইমিউনিটি, আমি আবারও বলতেছি, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, এদের এগেইনস্টে যে ইমিউনিটি, সেই ইমিউনিটিটাও কিন্তু সেল মেডিয়েটেড ইমিউনিটি। এগুলো কিন্তু হোস্ট ডিফেন্স, হোস্ট ডিফেন্স, তাই না? তাহলে দেখেন ক্লেপসিলা, এই ব্যাকটেরিয়া কিন্তু ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া না, তাহলে এটা এ ফলস, তাই না? নিউমোসিস্টিক জিরোভেসি, আগে নাম ছিল কেরিনি, এখন হয়ে গেছে জিরোভেসি, ট্রু। মাইক্রোব্যাকটেরিয়াম এগেইনস্টে ট্রু, ক্যানিডিয়ার এগেইনস্টে ট্রু, স্ট্রেপ্টোকক্কাস এটা ফলস। তাহলে আপনারা এটা বুঝে বুঝে পড়বেন। যদি এখানে দেখেন তো সেল মেডিয়েটেড ইমিউনিটির ফাংশন, কিলিং অফ এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এই এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করবে হিউমারাল ইমিউনিটি, তাহলে এ ফলস। কিলিং অফ টিউমার সেল ট্রু, গ্রাফট রিজেকশন, ট্রান্সপ্লান্ট ইমিউনিটি ট্রু, মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ ট্রু, ভ্যাকসিনেশনটা ফলস। ক্লিয়ার? তাহলে আমাদের এই সেল মেডিয়েটেড ইমিউনিটির ফাংশনটা সেই সেই এই যে বক্সটা, এই বক্স থেকে পরীক্ষায় এখান থেকে এই কোশ্চেনগুলো আসছে, ফাংশন অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি। আচ্ছা, এখন পেজ নাম্বার 6 আসেন, হোস্ট ডিফেন্স। হোস্ট ডিফেন্স নন স্পেসিফিক, স্পেসিফিক। আমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে আসছে যে নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স এগেইনস্ট ভাইরাল ইনফেকশন। তাহলে হোস্ট ডিফেন্স একটা হচ্ছে নন স্পেসিফিক, স্পেসিফিক। স্পেসিফিকের মধ্যে অ্যাক্টিভ, প্যাসিভ, হার্ড ইমিউনিটি। আর নন স্পেসিফিকের মধ্যে এই বলেন ইন্টারফেরন বলেন, কিছু সেল আছে, ডিফেন্সিন আছে, তাই না, ফিভার, তাই না? তাহলে এই ফ্যাক্টরগুলো হচ্ছে হোস্ট ডিফেন্স। তাহলে এই হোস্ট ডিফেন্সগুলো আপনি 3টা স্টার দেন। আচ্ছা, এরপরে চলে আসেন অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি লেকচার শিটে পেজ নাম্বার 6 দেখেন, 6 নম্বর পেজে দেখেন অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ 6 নম্বর পেজে। অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লাগান, 3টা স্টার দেন। প্যাসিভ ইমিউনিটির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ 3টা স্টার দেন। পেজ নাম্বার 7 আসেন, 7 নম্বর পেজে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি, এই বক্সটা 3টা স্টার দেন। একটু খেয়াল করেন তো, অ্যাক্টিভ ইমিউনিটি লঙ্গার ডিউরেশন কিন্তু স্লো অ্যাকশন, প্যাসিভ ইমিউনিটি ইমিডিয়েট শর্ট ডিউরেশন। এই কথাগুলো পরীক্ষায় আসে। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, প্যাসিভ ইমিউনিটি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাক্টিভ প্যাসিভের ডিফারেন্স ইনফিনিটি স্টার। অ্যাক্টিভ প্যাসিভের ডিফারেন্স ইনফিনিটি স্টার, যেটা আমরা অলরেডি বলছি যে অ্যাক্টিভ ইমিউনিটি ডিউরেশন হচ্ছে লং লাস্টিং, প্যাসিভ ইমিউনিটি শর্ট, মেমোরি অ্যাক্টিভে থাকবে, প্যাসিভে থাকবে না, কারণ প্যাসিভে তো অ্যান্টিবডি দেই, আর অ্যাক্টিভে অ্যান্টিজেন এক্সপোজার হয়, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডি যখন তৈরি হয় মেমোরি সেল থাকবে, মেমোরি সেল হলে সেকেন্ডারি ইমিউন রেসপন্স কোথায় হবে? অ্যাক্টিভ। তাহলে মেমোরি সেল কোথায় পাবেন? অ্যাক্টিভে। ইমিউন রেসপন্সও পাবেন হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা হচ্ছে লং লাস্টিং, এই কথাগুলো খেয়াল রাখবেন। রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি, এই পয়েন্টটা ইদানিং পরীক্ষায় কোশ্চেন আসতেছে, রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি। তাহলে আপনারা দেখেন তো অ্যাক্টিভ ইমিউনিটিতে আর প্যাসিভ ইমিউনিটিতে কোনটাতে বাইরের থেকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, অ্যান্টিবডি দেওয়া হয়? প্যাসিভ ইমিউনিটি। তাহলে প্যাসিভ ইমিউনিটি বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হয় বিধায় দেয়ার ইজ এ চান্স অফ হাইপার সেন্সিটিভিটি। দেয়ার ইজ এ চান্স অফ হাইপার সেন্সিটিভিটি। প্যাসিভ
ন্যাচারাল হাইপার সেন্সিটিভ হয় না, প্যাসিভ আর্টিফিশিয়াল হয়। এন্টি ছাড়া অ্যান্টিটক্সিন বাইরের থেকে অ্যান্টিবডি দিলে দ্যার ইজ এ চান্স অফ হাইপার সেন্সিটিভিটি। তাহলে মোটা দাগে আপনি খেয়াল রাখবেন, অ্যাক্টিভ ইমিউনিটিতে নো রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি, প্যাসিভ ইমিউনিটিতে দ্যার ইজ এ রিস্ক অফ হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 এন্ড টাইপ 3। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনাইজেশন ইজ ইনডিউসড বাই, অ্যাক্টিভ ইমিউনাইজেশন ইজ ইনডিউসড বাই অ্যাক্টিভ ইমিউনিটি ইজ অ্যাচিভড বাই, এখানে একটু খেয়াল করুন তো। অ্যাক্টিভ ইমিউনিটি আমরা বলছি যে ভ্যাকসিন এবং ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন। তাহলে এখন দেখেন তো অ্যাক্টিভ ইমিউনিটি, দেখেন ভ্যাকসিন, ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন, ক্লিনিক্যাল ডিজিজ এগুলো হচ্ছে, কিন্তু ইমিউনোগ্লোবুলিন, অ্যান্টিবডিজ, অ্যান্টিসেরা, অ্যান্টিটক্সিন এগুলো কিন্তু প্যাসিভ ইমিউনিটি, এই জন্য এখানে ফলস। তাহলে প্যাসিভ ইমিউনাইজেশন কিভাবে হয়? বিভিন্ন ভাবে কোশ্চেন আসছে যে প্যাসিভ ইমিউনাইজেশন এইভাবে ক্যান কজ সিরাম সিকনেস, এটা ট্রু, তাই না? প্যাসিভ ইমিউনিটি দিয়ে ইমিডিয়েট প্রোটেকশন দেওয়া হয়। হ্যাঁ, কিছু কিছু ড্রাগে, কিছু কিছু ডিজিজে বাইরে থেকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, তাই না, গ্রেভস ডিজিজ, তাই না, আরএস নেগেটিভ মায়ে যদি আরএস পজিটিভ ফিটাস থাকে এনটিডি দেওয়া হয়, তাহলে ইমিডিয়েট প্রোটেকশন দেওয়া হয় প্যাসিভ ইমিউনাইজেশনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভ্যাকসিন। আমরা এতক্ষণ আলোচনা করলাম ইমিউনিটি নিয়ে, ইমিউনিটি থেকে আপনারা কমপক্ষে তো একটা কোশ্চেন কমন পাবেনই। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো তো আমরা অলরেডি বলে ফেলেছি। ভ্যাকসিনের এক্সাম্পলগুলো ভালো করে দেখবেন, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিনের এক্সাম্পল, ইপিআই শিডিউলে কি কি ভ্যাকসিন দেওয়া হয়, আমরা কোশ্চেনগুলো দেখাবো। আপনার লেকচার শিটের পেজ নাম্বার 8-এ আসেন। লেকচার শিটের পেজ নাম্বার 8-এ দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিন, ক্যারেক্টারিস্টিক্স এর ডিফারেন্স, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, এই ডিফারেন্সটা ভালো করে পড়বেন। এই ডিফারেন্সটা আপনি দুইটা স্টার দেন। এখান থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই, তবে ডিফারেন্সটা আপনাকে পড়তে হবে, দুইটা স্টার দেন। আচ্ছা, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনস আর, এইভাবে একটা কোশ্চেন আসলো, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনস আর, তার মানে অবশ্যই আপনাকে লাইভ ভ্যাকসিনের এক্সাম্পলগুলো পড়তে হবে। যেমন দেখেন পোলিও ভ্যাকসিন, এটা আপনারা জানেন, পোলিও ভ্যাকসিন হচ্ছে লাইভ ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন। এরপরে দেখেন ভেরিসেলা ভ্যাকসিন, রোটা ভাইরাস, তার মানে এখানে কিছু ভাইরাল ভ্যাকসিন আছে, কিছু ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আছে। এটা লেন্স থেকে নেওয়া। কোন কোন ভাইরাল ভ্যাকসিন হচ্ছে লাইভ, যেমন মিজেলস, মামস, রুবেলা, ভেরিসেলা, পোলিও। পোলিও কিন্তু লাইভ এবং কিল দুইটাই। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন দুইটাই। ঠিক আছে, হেপাটাইটিস এ ভ্যাকসিন কিল, হেপাটাইটিস বি হচ্ছে সাব ইউনিট, রোটা ভাইরাস লাইভ। তার মানে দিস আর দ্য কমন ভাইরাল ভ্যাকসিন হুইচ আর লাইভ। লাইভ ভ্যাকসিন, এটা কিন্তু পরীক্ষা দেখেন কোশ্চেন, এখানে কিন্তু কিছু ভাইরাল ভ্যাকসিন নেই, কিন্তু ম্যাক্সিমাম গুলোই দেওয়া আছে। তার মানে আপনাকে এটা নোট করে ফেলতে হবে কোন কোন ভাইরাল ভ্যাকসিন হচ্ছে লাইভ। তাহলে এখানে দেখেন মিজেলস, মামস, রুবেলা, ভেরিসেলা, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, তাই না, রোটা ভাইরাস। স্পেশাল সিচুয়েশনে ইয়েলো ফাইবার আছে, এডিনো ভাইরাস, স্মল পক্স, স্পেশাল সিচুয়েশনে এগুলো। তবে কমন গুলো আপনারা খেয়াল করুন, কমন গুলো এইভাবে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসছে। আচ্ছা, ফলোইং আর দ্য লাইভ ভ্যাকসিন, এখানে কিন্তু মিক্স থাকতে পারে, ব্যাকটেরিয়াল ভ্যাকসিন কোনটা কোনটা লাইভ, ভাইরাস ভ্যাকসিন কোনটা কোনটা লাইভ, সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখেন টেটানাস, হেপাটাইটিস বি এগুলো কিন্তু লাইভ ভ্যাকসিন না, কিল ভ্যাকসিন। মিজেলস, মামস, রুবেলা, এটা তো আগে আমরা দেখাইলাম। মিজেলস, মামস, রুবেলা মনে রাখবেন, এমএমআর, এমএমআর, মিজেলস, মামস, রুবেলা। সাধারণত স্টেমগুলো বেশি দেওয়া হয়, এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন। এমএমআর থাকলেই লাইভ ভ্যাকসিন। দেখেন লাইভ ভ্যাকসিন মিজেলস, মামস, রুবেলা, ভেরিসেলা, চিকেন পক্স, তাই না, ইনফ্লুয়েঞ্জা, রোটা ভাইরাস, এগুলো কিন্তু অলরেডি আমরা বলছি। তার মানে লাইভ ভ্যাকসিন আপনাকে মুখস্থ করতে হবে। কিল ভ্যাকসিন পোলিও আছে, তাই না। আচ্ছা, হেপাটাইটিস এ, ইয়েলো ফিভার, ডিপথেরিয়া, টেটানাস, রেবিস, এগুলো সাব ইউনিট গুলো কি কি আমরা পরের বক্সেও এটা আমি দেখাবো। এরপরে আসেন হচ্ছে ইপিআই শিডিউলের ভ্যাকসিন গুলো কি কি, এখানে কিন্তু দেওয়া আছে ইপিআই শিডিউলে, শিডিউলটা দেওয়া আছে এবং কোন কোন ভ্যাকসিন আমরা দিই, এখানে কিন্তু টাইম মেনশন করে দেওয়া আছে, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। ইপিআই শিডিউলে আমরা কোন কোন ভ্যাকসিন চিলড্রেনের দিই, এখানে কিন্তু ডেসক্রিপশনটা দেওয়া আছে। এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যেমন বিসিজি লাইভ ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কি কি মুখস্থ করতে হবে কিন্তু, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। হ্যাঁ, ওরাল পোলিও ভাইরাস লাইভ ভ্যাকসিন, আইপিভি কিল, টিসিভি হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট, এগুলো দরকার নেই। আপনি পেন্টাভ্যালেন্টটা দাগান। কিল ব্যাকটেরিয়াল ভ্যাকসিন দুইটা স্টার দেন, কিল ভাইরাস ভ্যাকসিন দুইটা স্টার, লাইভ ভাইরাস ভ্যাকসিন ইনফিনিটি স্টার, যেটা আমরা অলরেডি আলোচনা করছি। লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন ইনফিনিটি স্টার। তাহলে ভ্যাকসিন লাইভ ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুইটাই ইনফিনিটি স্টার।
বোথ লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিন দুইটাই হচ্ছে আইটিপি, মনে রাখবেন আইটিপি, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, পোলিও, এটা লাইভও হতে পারে কিলও হতে পারে। রিকম্বিনেন্ট ভ্যাকসিন 3টা স্টার দেন, রিকম্বিনেন্ট, সাবইনেট 2টা স্টার দেন। বিভিন্ন ফরম্যাটে কোশ্চেন আসতে পারে। তার মানে এখানে যে এই বক্সের মধ্যে যে এক্সাম্পল গুলো আছে লেকচার শিটে পেজ নাম্বার 8-এ এই আপনার বক্সটা দেওয়া আছে, আপনি এই এক্সাম্পল গুলো ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, ভ্যাকসিনস আর নট ইনক্লুডেড ইন ইপিআই শিডিউল। দেখেন হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা কিন্তু ইপিআই শিডিউলের মধ্যে না, এটা এডিশনাল ভাবে দিতে হয়। তারপরে দেখেন এমএমআর, মিজলস, মামস, রুবেলা, ঠিক আছে না? এখানে দেখেন এমআর, 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 ঠিক আছে? এখানে আফটার কমপ্লিট মানে 9 মান্থ কমপ্লিট হলে তখন আমরা এমআর ভ্যাকসিন দিই, মিজলস, রুবেলা দিই। এখানে দেখেন এমএমআর 3টা কিন্তু দেই না, টেকনিক্যাল কোশ্চেন, 3টাই দেই না, মিজলস, মামস, রুবেলা 3টাই আমরা ইপিআই শিডিউলের মধ্যে নাই। তারপরে দেখেন রোটা ভাইরাসের মধ্যে ইদানিং দেওয়া হচ্ছে, এটা ট্রু। হেপাটাইটিস বি দেওয়া হয় না, এটা ইপিআই শিডিউলের মধ্যে নাই, তাই না? মেনিনগোকক্কাল ভ্যাকসিন আছে। আচ্ছা, ইপিআই শিডিউলের মধ্যে আপনার ব্যাকটেরিয়াল ভ্যাকসিন আছে, এখানে আবার একটা এক্সাম্পল দেওয়া আছে, টিউবারকুলোসিসের এগেইনস্টে, মেনিনজাইটিসের এগেইনস্টে, ডিপথেরিয়ার এগেইনস্টে, পারটোসিসের এগেইনস্টে, তাই না? এখানে ইপিআই শিডিউলে এই কথাগুলো দেওয়া আছে, বিসিজি, তাই না? টিউবারকুলোসিসের এগেইনস্টে এখানে শিডিউলগুলো দেওয়া আছে, ওরাল পোলিও ভাইরাস, তাই না? আচ্ছা, এখানে এইভাবে দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, আপনারা ওই বক্সটা দেখলেই হবে। আচ্ছা, প্যাসিভ ইমিউনাইজেশন ইজ গিভেন ইন, প্যাসিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশন বলতে আমরা এন্টিসেরা অ্যান্টিটক্সিন কোথায় কোথায় দিই, তাহলে আমরা দেখি আমরা একটু আগে দেখালাম এটিএস, এডিএস, তাহলে ডিপথেরিয়া, রেবিস, বোটুলিজম এর এগেইনস্টে এগুলো হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন আমরা দেওয়া হয়। তাহলে ডিপথেরিয়া, টেটানাস, বোটুলিজম, রেবিস, হেপাটাইটিস এ বি, তাই না? এগুলোর এগেইনস্টে প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়া হয়, কথাগুলো কিন্তু খেয়াল রাখবেন। রিগার্ডিং ইমিউনাইজেশন এইভাবে কোশ্চেন আসছে, ইমিউনাইজেশন এখানে কয়েকটা স্টেম, আমি সবগুলো আলোচনা করব না, কয়েকটা স্টেম নিয়ে আলোচনা করব। দেখেন বিফোর স্প্লিনেক্টমি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন শুড বি টেকেন। তাহলে স্প্লিনেক্টমির পূর্বে কোন কোন ভ্যাকসিন আমরা দিই, সেই কথাগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা একটু দেখেন যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মেনিনগোকক্কাস ইনফ্লুয়েঞ্জা, তাই না? এটা আপনারা মনে রাখতে পারেন আইএমপি, আই ফর ইনফ্লুয়েঞ্জা, এম ফর মেনিনজাইটিস, পি ফর নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নেইশেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই ভ্যাকসিনগুলো স্প্লিনেক্টমির আগে অবশ্যই ভ্যাকসিনগুলো দিতে হবে, তাহলে পোস্ট স্প্লিনেক্টমিতে আমরা কোন কোন ভ্যাকসিন ম্যান্ডেটরি, তাহলে এই স্প্লিনেক্টমি প্রসিডিউরের আগে অবশ্যই আমাদের এই ভ্যাকসিনগুলো দিতে হবে। দিস ইজ দ্য অল অ্যাবাউট মাই ভ্যাকসিন টপিকস। তবে এখানে দুই একটা কথা আমি বলতে চাই। আরেকটা কথা হলো কন্ট্রাইন্ডিকেশন অফ লাইভ ভ্যাকসিন, যেটা আপনাদের লেকচার শিটে নাই, পেজ নাম্বার 8-এর নিচে ক্লাস নোটের মধ্যে একটু লিখে ফেলেন। সেটা হলো কন্ট্রাইন্ডিকেশন, একটা মোটা দাগের কথা আপনারা খেয়াল রাখবেন, ইমিউন সাপ্রেসিভ অ্যান্ড ইমিউন ডেফিসিয়েন্সি কন্ডিশনে আপনার লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। যে কন্ডিশনে ইমিউন সাপ্রেশন হয় অথবা ইমিউন ডেফিসিয়েন্ট থাকে, ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, সেগুলোতে দেওয়া যাবে না। এখন আপনি মিলান, যেমন দেখেন এন্টি ক্যান্সার ড্রাগ নিয়ে যদি আমি বলি, এন্টি ক্যান্সার ড্রাগ, তারপরে হচ্ছে আপনার ইমিউন সাপ্রেসিভ ড্রাগ অথবা ইমিউন সাপ্রেশন করে, যেমন হাই ডোজের স্টেরয়েড, যদি কর্টিকোস্টেরয়েড যদি দীর্ঘদিন দেওয়া হয়, স্টেরয়েড থেরাপি, সেখানে কিন্তু ইমিউন সাপ্রেশন হয়। তাহলে ইমিউন সাপ্রেশন ড্রাগ দিয়ে হতে পারে, ডিজিজ দিয়ে হতে পারে। ডিজিজ যেমন ক্যান্সার পেশেন্টের ইমিউন সিস্টেম সাপ্রেস থাকে, তাই না? আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, তারপরে হচ্ছে আনকন্ট্রোল টিবি পেশেন্ট, তাই না? মানে ডিসেমিনেটেড টিবি, এই টিবি পেশেন্টের কিন্তু ইমিউন সাপ্রেশন থাকে। এবং নর্মাল কন্ডিশন প্রেগন্যান্সিতেও কিন্তু লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে আরেকটা কন্ডিশন হলো আপনার আফটার অর্গান ট্রান্সপ্লান্টেশন, কারণ আপনারা জানেন যে আমরা ট্রান্সপ্লান্ট ইমিউনিটিতে আমরা আলোচনা করব। অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে পেশেন্টকে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিয়ে ইমিউন সাপ্রেশন করা হয়। এখন অর্গান ট্রান্সপ্লান্টেশনের পরে যদি আপনি লাইভ ভ্যাকসিন দেন, তাহলে এটা দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড, লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে এই কন্ডিশনগুলো আপনি খেয়াল রাখবেন। আমি আবারও বলি, যেমন ড্রাগ, এন্টি ক্যান্সার ড্রাগ, সাইটোটক্সিক ড্রাগ, ইমিউন সাপ্রেসিভ ড্রাগ, কিছু ডিজিজ আছে, ডিজিজের মধ্যে যেমন এইডস,
তাই না? ক্যান্সার, আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, টিবি পেশেন্ট, নর্মাল কন্ডিশনে প্রেগন্যান্সি, এগুলোতে আমাদের লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে আমরা দুইটা টপিকস এতক্ষণ আলোচনা করলাম, একটা হচ্ছে বেসিক ইমিউনিটি, আর একটা হলো ভ্যাকসিন। এই দুইটা টপিকস থেকে আপনি ইনশাআল্লাহ দুইটা কোশ্চেন কমন পাবেন। থার্ড কোশ্চেন হলো সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স। সেলুলার বেসিস অফ ইমিউন রেসপন্স 9 নম্বর পেজে, নেম অফ দ্য ইমিউনোকম্পিটেন্ট সেল। 9 নম্বর পেজে নেম অফ দ্য ইমিউনোকম্পিটেন্ট সেল, একটা স্টার দিবেন। ইমিউনোকম্পিটেন্ট সেলগুলো পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তবে 10 নম্বর পেজে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে কোন কোন সেল আমরা একটু দেখি। আপনাদের লেকচার শিটের মধ্যে আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখেন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট। দেখেন ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই যে দেখেন এখানে ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের নাম, যেমন মাইক্রোগ্লিয়া, ব্রেনের মাইক্রোগ্লিয়া, তাই না? ল্যাঙ্গারান্স সেল, তারপরে হচ্ছে কাফার সেল। তাহলে এই যে সেলগুলো বিভিন্ন জায়গায় যে ম্যাক্রোফেজ বিভিন্ন ধরনের যে নাম, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল যেগুলো, সেগুলো সবগুলাই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। এখন কথা হলো কারা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা কিন্তু একটা ইস্যু। প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা কারা, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল। আমি আবারও বলি, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল। আর যদি শুধু পরীক্ষায় কোশ্চেন আসে ফলিং আপ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তখন ম্যাক্রোফেজের ডেরিভেটিভ যতগুলো আছে, ডিফারেন্ট টাইপস অফ ম্যাক্রোফেজ, এই সবগুলাই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্ট করে। ম্যাক্রোফেজ ইটসেলফ প্রফেশনাল, কিন্তু ম্যাক্রোফেজের যে ডেরিভেটিভস যেমন মাইক্রোগ্লিয়া, স্টিপ সেল, কাফার সেল, ল্যাঙ্গারান্স সেল, এগুলো কিন্তু প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না। কথাটা ক্লিয়ার এখানে। তাহলে এখন কোশ্চেন দেখেন, তার মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এক্সাম্পলগুলো আপনি মুখস্থ করবেন, ইনফিনিটি স্টার, এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ফাংশনগুলো আপনাকে করতে হবে। ম্যাক্রোফেজের ফাংশন, বি লিম্ফোসাইটের ফাংশন, ডেনড্রাইটিক সেলের ফাংশন, এ টু জেড আমাদের জানতে হবে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা আমরা একটু পরে আলোচনা করি। এখন কোশ্চেন দেখেন, ফলোইং আর দ্য প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমরা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমরা বলেছিলাম ম্যাক্রোফেজ, তাই না? বি সেল, ডেনড্রাইটিক সেল। তাহলে এখন উত্তর দেখেন, ডেনড্রাইটিক সেল, বি সেল, ম্যাক্রোফেজ। যতদিন চান্স পান নাই, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা তিনটা তিনটা, এর বাইরে আপনি উত্তর দেওয়ার চেষ্টাও করবেন, ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে যে ঘটনা তো উল্টা দাঁড়ায়, মনে হয় এটাও মনে হয় ট্রু, জানেন যে ফাইব্রোব্লাস্ট মনে হচ্ছে ট্রু ট্রু ভাব, কিন্তু আসলে ট্রু না। তাহলে প্রফেশনাল ডেনড্রাইটিক সেল তিনটা, ডেনড্রাইটিক সেল, বি সেল, ম্যাক্রোফেজ, মুখস্থ করবেন। প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর ঠিক একইভাবে কোশ্চেনটা আসছে, ফলোইং আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এইভাবে যদি কোনো কোশ্চেন আসে, দেখেন এখানে ম্যাক্রোফেজও আছে, মাইক্রোগ্লিয়াও আছে। তাহলে ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মাইক্রোগ্লিয়া ব্রেনের ম্যাক্রোফেজ, মাইক্রোগ্লিয়া এটাও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? তার মানে উত্তর কি? ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তার মানে আমরা একটা কথা বলতে পারি, সকল প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, কিন্তু সকল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রফেশনাল না। কথাটা খেয়াল রেখেন। মাইক্রোগ্লিয়া, কাফার সেল, ল্যাঙ্গারান্স সেল, এগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট করে, বাট দে আর নট প্রফেশনাল। তাহলে আমি আবারও সেন্টেন্সটা বলি, all antigen presenting cell are all professional antigen presenting cell are antigen presenting, but all antigen presenting cell are not professional. কথাটা খেয়াল রাখবেন। তাহলে antigen presenting cell আর এইভাবে কোশ্চেন আসছে, বিভিন্ন ভাবে কোশ্চেন আসছে। আপনারা বিভিন্ন সময় আপনি যে পরীক্ষা যান না কেন antigen presenting cell পরীক্ষায় আসবে, এই জন্য আমি বলবো antigen presenting cellটা আপনি মুখস্থ করুন। এখন আসেন এই antigen presenting cellটা antigen presentation করে কিভাবে। তাহলে এই ফ্লো চার্টটা আপনাদের লেকচার শিটে 9 নম্বর পেজে আছে, 9 নম্বর পেজে, এবং এখানে আমি কিছু জিনিস নোট করে দিব, আপনারা নোট করে ফেলবেন। এবং এই ফিগারটা, এই ফ্লো চার্টটা পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো ইনফিনিটি স্টার, কারণ এই ফ্লো চার্ট থেকে প্রতিবারই কোশ্চেন আসে। একটু খেয়াল করেন, এপিসি মানে কি? আপনারা সবাই বলবেন এপিসি মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে কি কি? বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, এগুলো কি? প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেখেন এটা যদি আমি ম্যাক্রোফেজের ভাবি, অথবা বি লিম্ফোসাইট ভাবি, অথবা ডেনড্রাইটিক সেল ভাবি, এই তারা অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে হচ্ছে সারফেস,
কার মাধ্যমে? এমএসসি ক্লাস 2। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা প্রফেশনাল হোক অথবা সিম্পল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হোক, যে সারফেসে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে কোন এমএসসির মাধ্যমে? উত্তর হলো এমএসসি ক্লাস 2, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2। তাহলে পরীক্ষা যদি আসে, পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে, আমরা যখন এমএসসি আলোচনা করব তখন এই জিনিসটা আবারও আসবে। তাহলে এখন বলেন তো এমএসসি এক্সপ্রেসড অন দ্য ফলোইং সেল, তাহলে উত্তর কি হবে? এমএসসি এক্সপ্রেসড অন দ্য বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল। তাহলে এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলো এমএসসি ক্লাস 2 এর মাধ্যমে। কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে? কার কাছে, কার সাথে ইন্টারঅ্যাকশন হবে? মনে রাখবেন হেল্পার টি সেল, মনে রাখবেন হেল্পার টি সেল CD4। এই CD4 হেল্পার টি সেল দুই ধরনের, একটা হচ্ছে টি হেল্পার 1, টি হেল্পার 2। তাহলে আমি আবারও বলি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন হলো কার মাধ্যমে? এমএসসি ক্লাস 2। কার কাছে করলো? হেল্পার টি সেল, দ্যাট মিন্স CD4। এই CD4 আবার কয় ধরনের? দুই ধরনের, বেসিক্যালি দুই ধরনের, এখানে তিন ধরনের আছে, 1, 2 and 17। আমাদের 17টা দরকার নেই, আমাদের দরকার 1 আর 2। তখন হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হবে। এটা যদি ম্যাক্রোফেজ হয়, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা যদি ম্যাক্রোফেজ হয়, ম্যাক্রোফেজ একটা সাইটোকাইন রিলিজ করে যার নাম হচ্ছে ইন্টারলিউকিন 1। দিস ইন্টারলিউকিন 1, আমি আবারও বলি এপিসি, এটা যদি ম্যাক্রোফেজ হয়, ম্যাক্রোফেজ সাইটোকাইন রিলিজ করে ইন্টারলিউকিন 1, দিস ইন্টারলিউকিন 1 অ্যাক্টিভেটস দ্য হেল্পার টি সেল। তাহলে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলে ফেললাম, ম্যাক্রোফেজ থেকে সাইটোকাইন আসে ইন্টারলিউকিন 1, আর ইন্টারলিউকিন 1 এর কাজ হলো অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেল। তাহলে এখানে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হওয়া মানে হেল্পার 1 অ্যাক্টিভেশন হওয়া, হেল্পার 2 অ্যাক্টিভেশন হওয়া, ঠিক আছে? প্রথমে আসি হচ্ছে হেল্পার 2। যখন হেল্পার 2 অ্যাক্টিভেশন হবে, তখন হেল্পার 2 দুইটা সাইটোকাইন রিলিজ করবে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5। এখানে একটা কথা আপনি লিখে রাখেন, ইন্টারলিউকিন 4 এটাকে বলা হয় বি সেল গ্রোথ ফ্যাক্টর। ইন্টারলিউকিন 4 হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর, বি সেলের গ্রোথ করবে, বি সেলকে গ্রোথ করবে। আর ইন্টারলিউকিন 5 হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। তার মানে এই দুইটা ফ্যাক্টর বি সেলকে কনভার্ট করে তৈরি করবে হচ্ছে প্লাজমা সেল, আর মেমোরি বি সেল তৈরি করবে। তাহলে এখন একটু খেয়াল করেন তো, তাহলে ইন্টারলিউকিন 4-5 আসলো কোন কোন হেল্পার থেকে? হেল্পার 2। তাহলে আমরা বলতে পারি হেল্পার 2 থেকে কি কি সাইটোকাইন আসে? ইন্টারলিউকিন, মেইনলি ইন্টারলিউকিন 4 এবং 5। ইন্টারলিউকিন 4-5 বি সেলের উপর কাজ করে, বি সেলের গ্রোথ করবে, ডিফারেন্সিয়েশন করে তৈরি করবে হচ্ছে এটা প্লাজমা সেল। এটা হচ্ছে প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি, এই প্লাজমা সেল থেকে তৈরি হবে ইমিউনোগ্লোবুলিন। তাহলে আমরা কি এটা বলতে পারি না, দিস ইজ দ্য পার্ট অফ হিউমারাল ইমিউনিটি, অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি? অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, কিভাবে তৈরি হয়? প্রথমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এমএসসি ক্লাস 2 এর মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয়। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হওয়া মানে হচ্ছে হেল্পার 2 অ্যাক্টিভেশন হওয়া। হেল্পার 2 অ্যাক্টিভেশন হলে 4-5 রিলিজ হবে। ইন্টারলিউকিন 4 হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর, ইন্টারলিউকিন 5 হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। তার মানে এই দুইটা সাইটোকাইন ইন্টারলিউকিন, এটা বি সেলের গ্রোথ এবং ডেভেলপমেন্ট করে ডিফারেন্সিয়েশন করে তৈরি করবে হচ্ছে প্লাজমা সেল, আর এখানে মেমোরি সেল তৈরি করবে। আর এই প্লাজমা সেল থেকে তৈরি হবে ইমিউনোগ্লোবুলিন, GAMDE, 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হিউমারাল ইমিউনিটি। তাহলে বলেন তো, বি লিম্ফোসাইট থেকে তৈরি হলো প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি। তাহলে বলেন তো অ্যান্টিবডি বেসিক্যালি কোন সেল থেকে তৈরি হলো? অ্যান্টিবডি গুলো তৈরি হলো বি সেল থেকে। আর এই অ্যান্টিবডি তৈরির জন্য এই বি সেল অ্যাক্টিভেট করলো কে? ইন্টারলিউকিন 4-5। সেটা আসে কোথা থেকে? হেল্পার 2। হেল্পার 2 কার পার্ট? CD4। তাহলে আমরা কি বলতে পারি না, CD4 থেকে যদি 4-5 ইন্টারলিউকিন 4-5 না আসতো, বি সেল অ্যাক্টিভেশন হতো না, বি সেল গ্রোথ হতো না, ডিফারেন্সিয়েশন হতো না, অ্যান্টিবডি তৈরি হতো না। তাহলে এখানে আমরা দুইটা কথা ক্লিয়ার করতে চাই, অ্যান্টিবডি তৈরি হয় বি সেল থেকে, কথা সত্য, এই বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আর এই অ্যান্টিবডি তৈরির যে রেগুলেটর, রেগুলেটর মানে কি? ইন্টারলিউকিন 4-5। এই ইন্টারলিউকিন 4-5 আসে কোথা থেকে? CD4 থেকে। কোন সাবটাইপ? হেল্পার 2। তাহলে দুইটা কথা আপনারা খেয়াল রাখবেন, অ্যান্টিবডি তৈরি হয় বি সেল থেকে, আর অ্যান্টিবডি তৈরির রেগুলেটর, দ্যাট মিন্স ইন্টারলিউকিন 4 এবং 5, সেটা আসে কোথা থেকে? সেটা আসে হচ্ছে হেল্পার টি সেল থেকে। তাহলে পরীক্ষা যদি আসে হেল্পার ফলিং অফ দ্য ফাংশন অফ হেল্পার টি সেল, যদি বলা হয় হেল্পার টি সেল সিক্রেট ইন্টারলিউকিন 4, সত্য। হেল্পার টি সেল সিক্রেট ইন্টারলিউকিন 5, সত্য। যদি বলা হয় হেল্পার টি সেল প্রোডিউসড অ্যান্টিবডি রেগুলেটর, ট্রু।
B cell, true. Helper T cell differentiate the B cell, true. Helper T cell takes part in antibody production, takes part in antibody production, কথা কিন্তু খেয়াল রাখেন। তাহলে হেল্পার টি সেল অ্যান্টিবডি তৈরিতে অংশগ্রহণ করে কার মাধ্যমে? বি সেলের মাধ্যমে। তাহলে আমরা কি বলতে পারি না অ্যান্টিবডি তৈরির এই প্রক্রিয়ার সাথে কোন কোন সেল ইনভলভ? তাহলে আমরা বলি একটা হচ্ছে কি বি সেল, একটা হলো CD4, আর একটা হলো ইউজুয়ালি ম্যাক্রোফেজ। আমি ইউজুয়ালি কথাটা বলছি, ইউজুয়ালি ম্যাক্রোফেজ। তাহলে আপনার তিনটা সেলের নাম আপনি খেয়াল রাখবেন। তিনটা সেলের ইন্টারাকশনে সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়। এপিসির মধ্যে ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, বি সেল। অ্যান্টিবডি তৈরি হয় বি সেল থেকে, আর অ্যান্টিবডি তৈরি রেগুলেটর ইন্টারলিউকিন 4-5 তৈরি হয় হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেলের ফাংশন কিন্তু আমরা অলরেডি বলে ফেললাম। তাহলে এখান থেকে এই ফ্লোচার্টটা আপনারা খেয়াল রাখবেন। ফ্লোচার্টটা হচ্ছে ইনফিনিটি স্টার। এখন আসেন হেল্পার 1। হেল্পার 1 যখন অ্যাক্টিভেশন হবে, এই হেল্পার 1 থেকে সাইটোকাইন রিলিজ হবে দুইটা, একটা হচ্ছে ইন্টারলিউকিন 2, একটা হচ্ছে গামা ইন্টারফেরন। ইন্টারলিউকিন 2 আর হচ্ছে গামা ইন্টারফেরন। ইন্টারলিউকিন 2 যেটাকে আমরা বলি টি সেল গ্রোথ ফ্যাক্টর। কোন টি সেল? সাইটোটক্সিক টি সেল, CD8। আমরা বলছি ইন্টারলিউকিন 4 হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর, আর ইন্টারলিউকিন 2টা কি? এই যে দেখেন ইন্টারলিউকিন 2 হচ্ছে টি সেল গ্রোথ ফ্যাক্টর। কার গ্রোথ করবে? সাইটোটক্সিক টি সেল। দেখেন সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে, গ্রোথ করবে, অ্যাক্টিভেশন করবে। করে দেখেন সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হবে এবং মেমোরি সাইটোটক্সিক টি সেল তৈরি হবে। এবং এই সাইটোটক্সিক টি সেল কি করবে? দেখেন সাইটোটক্সিক টি সেলের সাথে কোন এমএসসি আসবে? সাইটোটক্সিক টি সেল এর সাথে এমএসসি ক্লাস 1 থাকে, কথাটা খেয়াল রাখেন। তাহলে CD4 দেখেন হেল্পার টি সেল, হেল্পার টি সেলের সাথে কোন এমএসসি? এমএসসি ক্লাস 2। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে হেল্পার টি সেলের সাথে এমএসসি ক্লাস 2, আর দেখেন সাইটোটক্সিক, এটা সাইটোটক্সিক টি সেল এর সাথে এমএসসি ক্লাস 1। এটা কাকে ধ্বংস করবে? এটা কাকে ধ্বংস করবে? অল নিউক্লিয়েটেড সেল হ্যাভিং এমএসসি ক্লাস 1। তার মানে এখানে যে সেলগুলোকে ধ্বংস করবে সাইটোটক্সিক টি সেল, ইন্টারলিউকিন 2 সাইটোটক্সিক টি সেলকে যখন অ্যাক্টিভেট করবে, এই সাইটোটক্সিক সেল তিনটা সেলকে ধ্বংস করবে। ভি ফর, একটু লিখে নেন আপনার লেকচার শিটের মধ্যে, আপনি এখানে পাশে লেখেন ফাংশন অফ সাইটোটক্সিক টি সেল। উত্তর হচ্ছে ভ্যাট। ভি ফর ভাইরাস ইনফেক্টেড সেল, এ ফর অ্যালোগ্রাফ সেল, টি ফর টিউমার সেল। আমি আবারও বলি ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল, টিউমার সেল। তাহলে সাইটোটক্সিক টি সেলের ফাংশন আমি আর বলবো না, কারণ এখানেই আমরা বলে ফেললাম। তাহলে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে টি সেল গ্রোথ ফ্যাক্টর ইন্টারলিউকিন 2, যেটা আসে কি হেল্পার 1 মানে CD4 সাবটাইপ 1 এখান থেকে আসে। তাহলে এই যে সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হলো, এই সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল, টিউমার সেলকে ধ্বংস করে ফেলে। তাহলে এই ভ্যাটের ফাংশন হলো সাইটোটক্সিক টি সেল। একটা বলে একটা ফ্রি। আপনি নিউ মার্কেটে গেছেন, শ্যাম্পু কিনতে যেয়ে আপনি সাবান ফ্রি পেয়েছেন, আমরা কিন্তু সবাই খুশি হই। ঠিক একই ভাবে পড়তে যে একটা পড়া দিয়ে আপনি 3টে এমসিকিউ দাগাইতে পারতেছেন, তাহলে তা অবশ্যই আমাদের খুশি হওয়ার কথা। তাহলে এই যে সাইটোটক্সিক টি সেলের ফাংশন হচ্ছে ভ্যাট, এই ভ্যাটটাই হচ্ছে এনকে সেলের ফাংশন। এনকে সেলের ফাংশন। তাহলে এনকে সেল সাইটোটক্সিক টি সেলের মতো কিলস দ্য ভাইরাস ইনফেক্টেড সেল, অ্যালোগ্রাফ সেল, আর হচ্ছে টিউমার সেল, কিলিং অফ দ্য ক্যান্সার সেল। এগুলা দুইটারই কাজ হচ্ছে সেম, সাইটোটক্সিক টি সেল এবং এনকে সেলের ফাংশন সেম। যখন আমরা এনকে সেল পড়বো তখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখেন এই হেল্পার 1 থেকে আরেকটা সাইটোকাইন আসে গামা ইন্টারফেরন। এই গামা ইন্টারফেরনটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজ তখন সেল মেডিয়েটেড ইমিউনিটিতে অংশগ্রহণ করে। আচ্ছা, আপনাদের মনে আছে কিনা সেলুলার কম্পোনেন্ট অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম CD4, CD8, ম্যাক্রোফেজ। তাহলে এখন একটু দেখেন তো CD4 মানে কি? হেল্পার টি সেল। CD8 মানে কি? সাইটোটক্সিক টি সেল, ম্যাক্রোফেজ। তাহলে এই বামের এই পোর্শনটা আমরা বলবো হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, আর ডানের এই অ্যান্টিবডি প্রোটেকশনটা হলো, এই পোর্শনটা হলো হিউমারাল ইমিউনিটি। তাহলে একদিকে হচ্ছে আমরা ইমিউনিটি বলি, একদিকে হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটির মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আর সেল মেডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে কি তৈরি হচ্ছে? বডির ডিফেন্স মেকানিজম, সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে ইমিউনিটি দুই ধরনের, একটা হচ্ছে হিউমারাল ইমিউনিটি, একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি। মাস্টার সেলকে মেইন
কালপিট সেলটাকে হেল্পার টি সেল। তাহলে এই হেল্পার টি সেল, এই হেল্পার টি সেল, এই হেল্পার টি সেল আমাদের বডিতে ইমিউন রেগুলেশন করে। এই হেল্পার টি সেলের কারণেই আপনার বি সেল অ্যাক্টিভেশন হয়ে অ্যান্টিবডি তৈরি করে। হেল্পার টি সেলের কারণেই সাইটোটোক্সিক টি সেল অ্যাক্টিভেশন হয়, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হয়, আলটিমেটলি সেল মেডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করে। আজকের যে মানে কোভিড-19 এর যে ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে যে তোলপাড় হচ্ছে, এই তোলপাড়, এই যে ভ্যাকসিন তৈরির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিভাবে করতেছে? বলা হচ্ছে এই ভ্যাকসিন যেগুলো দেওয়া হচ্ছে, এই ভ্যাকসিনগুলো এই হেল্পার টি সেল, এই হেল্পার টি সেলের অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দিচ্ছে। তাহলে এই ভ্যাকসিন, এই করোনা ভাইরাসের এগেইনস্টে যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন কোন সেলের উপর কাজ করবে, কোন সেলের নাম্বার কাউন্টটা বাড়াবে? দিস ইজ দ্য হেল্পার টি সেল। তার মানে আপনার এই এই কথাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই সেন্সে যে আজকের এই কোভিড-19 সিচুয়েশনে এই যে করোনা ভ্যাকসিন নিয়ে যে এত কথা, এত জিনিস আসতেছে, এত ট্রায়াল হচ্ছে, এই ট্রায়ালটা আপনারা মনে রাখবেন আজকের আমাদের ক্লাসে এর ব্যাখ্যাটা আছে। তাহলে দেখেন এই হেল্পার টি সেলকে যদি আমরা কাউন্টটা বাড়ানো যায়, এমন একটা ভ্যাকসিন আমি দিলাম, আমার বডিতে হেল্পার টি সেল বাড়তেছে, তাহলে হেল্পার টি সেল বাড়লে আমার দুই ইমিউন সিস্টেমটাই অ্যাক্টিভেশন হবে। আমার বডিতে হিউমারাল ইমিউনিটিটাও আপগ্রেশন হবে, আমার বডিতে সেল মেডিয়েটেড ইমিউনিটিটাও আপগ্রেশন হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সেল। আচ্ছা, আমি যদি একটু বলি, তাহলে এইডসে কি ঘটনা ঘটে? এইডসে যে ইমিউন সাপ্রেশন হয়, কোন সেলটাকে টার্গেট করে? এইচআইভি ভাইরাস। তাহলে এইডস এর পেশেন্টের এইচআইভি ভাইরাস এই হেল্পার টি সেলের কাউন্টটা কমায় দেয়। তাহলে এই এইচআইভি ভাইরাস হেল্পার টি সেলের কাউন্টটাকে কমায় দিলে আপনার নিঃসন্দেহে বুঝবেন যে এই হিউমারাল ইমিউনিটি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি দুটোই সাপ্রেসড হয়ে যায়। ইমিউন সাপ্রেশন হলে তার অপরচুনিস্টিক ইনফেকশনেই এইডস এর পেশেন্টের, ম্যাক্সিমাম এইডস পেশেন্টের মৃত্যু হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাদের বর্তমানে এই সিচুয়েশনে যাদের ইমিউন সিস্টেম ভালো, দ্যাট মিনস যাদের হেল্পার টি সেল কাউন্টটা ভালো, করোনা ভাইরাস তাদের কিছুই করতে পারতেছে না। এটা আল্লাহর রহমত। আজকে বাংলাদেশের আমরা দেখতেছি যে ম্যাসাকার হয়নি। এর পিছনে কারণ হলো আমাদের আমাদের মাস পিপল হচ্ছে ইমিউন সিস্টেমটা ভালো, ইমিউন সিস্টেমটা ভালো, ঠিক আছে? বাইরের কান্ট্রিগুলোতে, ইউরোপ আমেরিকাতে এত ম্যাসাকার হয়ে গেছে, এত ফ্যাটালিটি, এত মর্টালিটি বাড়ার কারণ হচ্ছে তাদের বডির ইমিউন সিস্টেমটা দুর্বল। এটা একদিক থেকে আমরা আগায় আসি। তো যাই হোক, এখানে আপনারা যে কথাটা খেয়াল রাখবেন, হেল্পার টি সেলের ফাংশন ইনফিনিটি স্টার। আর এই কোভিড-19 সিচুয়েশনে এটা তো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলেই দিচ্ছি, এটা কোশ্চেন আউট, এখান থেকে পরীক্ষার কোশ্চেন আসবে ইনশাআল্লাহ, আপনি কোশ্চেন কাউন্ট পাবেন, যেন ভুল না হয়। ভুল হলে আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো, কারণ আমি বিষয়টা নিয়ে বেশি বেশি কথা বলতেছি। তাহলে একটু খেয়াল করেন হেল্পার টি সেলের ফাংশন। তাহলে হেল্পার টি সেল থেকে সাইটোকাইন, আপনাদের বক্সে দেখেন 4টা সাইটোকাইন আসে, ইন্টারলিউকিন 4 এবং 5, ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন। একটু খেয়াল করবেন, হেল্পার 2 থেকে আসে 4, 5, হেল্পার 1 থেকে আসে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন। প্রত্যেকটারে আলাদা আলাদা কাজ আছে। হেল্পার ইন্টারলিউকিন 4, 5 এর কাজ হলো বি